প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে থেকে আমাদের 2027 সালের যে কোর্স সেটা চালু হচ্ছে। বাংলা আজকে প্রথম ক্লাস হচ্ছে। তো তোমরা সবাই যারা আছো খুব দ্রুত আমাদের ক্লাসটাতে জয়েন হয়ে যাও, এবং জয়েন হওয়ার পরে একটা বিষয় সবাই কমেন্টে আমাকে একটু বলবা যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে বা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ। যারাই জয়েন হবা তোমাদের প্রথম কাজ হবে ক্লাসে জয়েন হয়ে আমাকে একটু ইনশিওর করা যে তুমি ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, এইটা সবাইকে বলতে হবে, কারণ সাউন্ড ক্লিয়ার যদি না থাকে তাহলে সমস্যা, তাই না? তো সবাই জয়েন হবা, আমরা 4-5 মিনিট সময় নেব সবাইকে জয়েন করানোর জন্য। সো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়ে গেছে, সবাই খুব দ্রুত জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে আমাকে বলবা সাউন্ড ঠিক আছে কিনা এবং তোমরা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা বলবো। অলরেডি 5 জনের মতো জয়েন হয়ে গেছে। সো আজকে থেকে আমাদের আসলে বাংলার যে জার্নিটা, সেই জার্নিটা আজকে থেকে শুরু হচ্ছে। এবং আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে একদম বাংলা গল্পের প্রথম যে গল্পটা আছে, অপরিচিতা, যে গল্পটা আমাদের এই বছরে 2026 সালেও যারা পরীক্ষা দিয়েছে তাদেরও এই গল্প থেকে প্রশ্ন এসেছে, সুতরাং তোমাদেরও আসতে পারে। তো এই জন্য আমরা খুব ভালো মতো পড়বো। এবং বাংলা ক্লাসের জন্য আমাদের একটা শিরোনাম আছে বা আমাদের একটা বাক্য আছে, সেটা কি? যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। অর্থাৎ আমরা এমন কিছু পড়বো না, এমন কিছু বলবো না, এমন কিছু নিয়ে চিন্তা করবো না যেটা আমাদের প্রয়োজন নাই। বাংলা ক্লাস হবে ঠিক যতটুকু প্রয়োজন আমাদের, ঠিক ততটুকু নিয়েই আমরা আয়োজন করব, ততটুকুই আমরা শিখবো এবং ঠিক এই আয়োজন থেকে আমরা এই ক্লাস নিশ্চিত করবো। ঠিক আছে, তো সবাই জয়েন হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি মোটামুটি 20-22 জনের মতো জয়েন আসো। ইভা ক্লিয়ার, এরপরে হাওলাদার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপর মিমি আজকে নতুন ভর্তি হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রবিউল মিধা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করা যায় খুবই ভালো আছো, তাই না? তো আরো কয়েকজন জয়েন হও, যেহেতু আমাদের 7:30টায় ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু আমরা 10 মিনিট আগে শুরু করেছি যেন তোমরা সবাই জয়েন হইতে পারো। তো তোমাদের জয়েন হওয়ার সুবিধার্থে বা জয়েন যেন হইতে পারো সবাই, এবং একদম পড়াটা যখনই আমি শুরু করব তখন থেকে যেন দেখতে পারো, এই জন্যই আসলে 5-10 মিনিট আগে আমাদের ক্লাসগুলো শুরু হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর জিসা, ওয়ালাইকুম আসসালাম। মেক, ওয়ালাইকুম আসসালাম। সোহেল, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া। কাশফিয়া, তো আমরা আজকে বাংলা প্রথম পত্র শুরু করতেছি, এবং আজকে থেকে আমরা বাংলা প্রথম পত্র আজকে থেকে নিয়ে ইনশাআল্লাহ 6 মাস তোমাদের লাইভ ক্লাস চলবে। এবং এই 6 মাস আমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পড়াবো। আমি আসিফ হোসেন, তোমাদের বাংলায় এডুকেটর হিসেবে আছি এইখানে। আমি এইখানে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই পড়াবো। এর পরবর্তীতে অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটাও আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো বাংলার জন্য ইনশাআল্লাহ যত ধরনের সমস্যা বাংলা নিয়ে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যত সমস্যা সবকিছু আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। আমাকে বললে ইনশাআল্লাহ আমার কাছ থেকে তুমি সেই সমাধানটা পেয়ে যাবা। ঠিক আছে, সবার মনে থাকবে। তো বাংলার জন্য তোমরা কাকে খুঁজবা? বাংলার জন্য এই ইবিআই কোর্সে আসিফ হোসেনকে খুঁজবা। যদি আসিফ হোসেনকে খুঁজো ইনশাআল্লাহ আসিফ হোসেনকে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, 41 জন চলে আসছো। আমরা 50 জন হলে ক্লাস শুরু করবো। ঠিক আছে, আমরা 50 জনকে যদি ক্লাসে পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। সো আরো যারা জয়েন হচ্ছে জয়েন হও। বাংলাটা আসলে সবার পড়া উচিত বা সবার জানা উচিত। কেন পড়া উচিত, কেন জানা উচিত? কারণ আমরা সবাই গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক বেশি টেনশনে থাকি। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, সায়েন্সের স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি পারি না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা 4টা 5টা 10টা পর্যন্ত স্যারের কাছে পড়ছি, তাও হয় না। যারা কমার্সের স্টুডেন্ট আছে তারা বলে আমরা অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত, এই সাবজেক্টগুলো আমাদের পড়ার প্রয়োজন হয়, কিন্তু বাংলা ঠিক মতো পড়তেই পারি না। যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা অর্থনীতি, পরিনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু দেখা যাচ্ছে যে দিন শেষে তারা বাংলা ক্লাসটা করে না বা বাংলা ক্লাস ঠিকভাবে পড়ে না, যার কারণে কি হয়, বাংলায় A+ মিস হয়ে যায়। আর এই একটা সাবজেক্ট A+ মিস হওয়ার কারণে তোমার ফুল রেজাল্টটাও খারাপ হয়ে যায়। এই জন্য ব্যাপারটা কি হয় যে আমরা আসলে আলটিমেটলি রেজাল্টটা ভালো করতে পারি না। সো আমাদের সবার উচিত বাংলাতেও ফোকাস করা, বাংলা ক্লাসটাতেও ফোকাস করা, তাই না? তো বাংলাতেও আমরা যেন A+ পেতে পারি সেই নিয়ে আজকে আমরা কাজ করব। এবং আমাদের আজকের বিষয় হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। হ্যাঁ, তো আমরা আজকে কোন টপিকটা পড়বো বা কোন বিষয়টা পড়বো? আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের একদম প্রথম যে গল্প, বাংলা প্রথম পত্রের একদম প্রথম যে গল্পটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে অপরিচিতা। একজন মানুষ যে পরিচিত হয়েও অপরিচিতই রয়ে গেল, সেই মানুষটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরিচিত একজন মানুষ কিন্তু তারপরেও যেন বড়ই অপরিচিত বা অচেনা একজন মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত একটি ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প যেটাকে বলা হয়েছে অপরিচিতা। এবং এই একটা গল্প যেখানে ভালোবাসা,
ভালোবাসা, মানুষের প্রতি টান, মহব্বত সবকিছুই যেন এই একটা গল্পের মধ্যে আসে, এবং কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, কোনো কিছু না পাওয়ার যে বেদনা, সবকিছুই আমরা এই অপরিচিতা গল্পের মধ্যে পেয়ে যাব। এবং একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে ভালোবাসতে পারে বা তার জন্য কিভাবে নিজেকে সোপর্দ করতে পারে সেটাও আমরা পাবো। আবার এই গল্পের মধ্যে আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, আমাদের যে এই পারিপার্শ্বিক যে অবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা নিয়েও আমরা এই ছোট গল্পের মধ্যে পড়তে পারবো। ঠিক আছে, এবং শোনো, আমরা যখন বাংলা ক্লাস করব, বাংলা ক্লাস প্রত্যেকটা বিষয় আমরা বাংলা ক্লাসটা আসলে কিভাবে পড়বো বা কেমন ভাবে পড়বো এটা সম্পর্কে আমি একটু ধারণা দিই। আমি যখনই বাংলা ক্লাস নিব, বাংলা ক্লাসে প্রথমেই থাকবে চরিত্রের বৈশিষ্ট্য। প্রথমেই আমরা কি পড়বো? চরিত্রের বৈশিষ্ট্য। প্রত্যেকটা গল্প, কবিতা যেটাই আমরা পড়ি না কেন, প্রথমে আমরা চরিত্রের বৈশিষ্ট্য পড়বো, এরপরে আমি পড়বো কি, সেই গল্পটা পড়বো। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে উদ্দীপক বা সৃজনশীল। ঠিক আছে, আমরা এই 3টা জিনিস, প্রত্যেকটা কবিতা এবং হচ্ছে কি, আমরা কবিতা পড়ি বা গল্প পড়ি বা যাই পড়ি, যখনই পড়বো আমরা এই স্টেপে প্রথমে চরিত্র পড়বো, এরপরে গল্পটা পড়বো বা কবিতা পড়লে কবিতাটা পড়বো, এরপরে উদ্দীপকের বিষয়টা পড়বো। ঠিক আছে, এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আগাবে। বাংলা ক্লাসগুলো আমার বাংলা ক্লাসগুলো এই 3টা স্টেপে হবে, প্রত্যেকটা ক্লাস এই 3টা স্টেপ ফলো করা হবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা গল্পের চরিত্র পড়বো, এরপরে গল্প পড়বো, এরপরে উদ্দীপক পড়বো। কবিতা যখন পড়বো তখন কবিতায় যদি চরিত্র থাকে কবিতার চরিত্রটা পড়া হবে, এরপর কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করা হবে, এরপরে কবিতা থেকে যদি সৃজনশীল আসে তাহলে সৃজনশীল কোন বিষয়গুলো নিয়ে আসবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম স্টেপ কি? চরিত্রের বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রথম থেকে পড়া শুরু করি, অপরিচিত গল্পের চরিত্রগুলো নিয়ে আমরা জানবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া চরিত্র সম্পর্কে কেন জানবো বা কেন পড়া উচিত? তোমরা সবাই এখানে সেকেন্ড ইয়ার, তাই না? তো সেকেন্ড ইয়ারে যেহেতু পড়ো, তার মানে তোমরা অলরেডি একটা পরীক্ষা দিয়ে আসছো, তারপরে সেকেন্ড ইয়ারে উঠছো। সেকেন্ড ইয়ারে উঠছো তো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়া হয়েছে, ফার্স্ট ইয়ারে যারাই পরীক্ষা দিছো তারা সৃজনশীলের গ এবং ঘ ফলো করবা। সৃজনশীলে যদি প্রশ্ন আসে, অপরিচিতা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে একটা প্রশ্ন সব সময় কমন থাকে, সাদৃশ্য বৈসাদৃশ্য বা মিল বা অমিল, তাই না? এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা থাকে, সাদৃশ্য বৈসাদৃশ্য বা মিল বা অমিল। এখন সাদৃশ্য আর বৈসাদৃশ্য বিষয়টা কি? সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয়টা হচ্ছে আমাদের পড়ার মধ্যে এভাবেই বলা থাকে যে এই গল্পের চরিত্রের সাথে উদ্দীপকের কোন চরিত্রের মিল আছে, বা এই চরিত্রের সাথে উদ্দীপকের ওই চরিত্রের কি ধরনের অমিল পাওয়া যায়, বা কি ধরনের বৈসাদৃশ্য দেখা যায়, বা কোন চরিত্রের ইঙ্গিত করে, তাই না? তোমরা কি এটা পাও না? তোমরা কি সবাই এই ধরনের প্রশ্ন পাইছো কখনো? সবাই একটু কমেন্ট করে বলবা, আমি যখন কমেন্ট করতে বলবো তখন তোমরা কমেন্টে আমাকে অ্যান্সারটা দিবা। হ্যাঁ, তো এই প্রশ্নটা সবাই পাইছো না, যে তোমার পাঠিত বইয়ের এই গল্পের সাথে তোমার উদ্দীপকের পাঠিত কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়, বা তোমার গল্পের সাথে এই উদ্দীপকের কোন চরিত্রের অমিল পাওয়া যায়, বা কোন চরিত্রকে নির্দেশ করে, কোন চরিত্রটা হচ্ছে কোন চরিত্রের সাথে বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। এই ধরনের প্রশ্ন কি তোমরা পাইছো কিনা এটা আমাকে একটু বলবা। ঠিক আছে, সবাই বলো পাইছো কিনা। সবাই দেখো সাউন্ড ক্লিয়ার আছে, আমি শুনতে পাচ্ছি আমার ল্যাপটপে মোটামুটি সাউন্ড ক্লিয়ার আছে। সবাই পাইছো না? শারমিন বলছো জি স্যার, এরপরে এমডি কি যেন নাম লিখছে, যাই হোক বুঝছে, সুমাইয়া, তারপর কাশফিয়া, রাজু, তারপরে আমাদের মিষ্টি সাউন্ড আছে, আচ্ছা, এরপরে ঈশা রহমান, সুখদ মন্ডল, আচ্ছা, রহত, সবাই বলতেছো পাইছো, তাই না? এখন আমরা যদি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য জানতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের চরিত্র সম্পর্কে বৈশিষ্ট্য জানতে হবে, বা চরিত্রের যে চরিত্রের মূল বিষয়গুলো জানা প্রয়োজন। তো এই কারণে আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো এখন পড়বো। ঠিক আছে, কেন আমরা চরিত্রের বৈশিষ্ট্য পড়তেছি সবাই বুঝতে পারছো? কারণ আমাদের চরিত্রের সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা মিল বা অমিল নিয়ে প্রশ্ন আসে, যার কারণে আমরা এই চরিত্রের সাদৃশ্য প্রত্যেকটা গল্পের চরিত্রের বৈশিষ্ট্যগুলো পড়া হবে, যেন আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো পড়লে আমাদের যখন উদ্দীপক আসবে তখন যেন আমরা উদ্দীপকের অ্যান্সারটা ঠিক মতো করতে পারি বা চরিত্রটা ঠিকভাবে ধরতে পারি। এই জন্য আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। তাহলে আমরা জানি, প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু পড়বো, কারণ লেখক পরিচিতি নিয়ে সবসময় এমসিকিউ আসে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই ব্যক্তিটাই আমাদের অপরিচিতা গল্প লিখেছেন, এবং বাংলা সাহিত্যের একজন অমর লেখক হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক
বা ছোট গল্পের হচ্ছে মহারাজ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 7 মে 1867 সালে জন্মগ্রহণ করেন এবং 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করেন কবে? 7 মে 1867 আর মৃত্যুবরণ করে 7 আগস্ট 1941। এইটা সাধারণত প্রশ্নে আসে না, বাট আমাদের জেনে রাখা ভালো। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই স্লাইডে যা আছে এইগুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, কি কি পড়তে হবে দেখো। লেখকের নাম, অপরিচিতা গল্পের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা বলা হয়। তোমাদের যদি প্রশ্ন করা হয় ছোট গল্পের সার্থক রচয়িতাকে, তাহলে অ্যান্সারটা তোমরা সুন্দর মতো লিখতে পারবা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তার জন্মসাল হচ্ছে 7 আচ্ছা এই পাশে একটা স্লাইডে ভুল আছে, ছোট্ট একটা ভুল আছে, এটা 61 হবে, 67 না 61 হবে, সরি। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1961 সালে, আর বাংলা হচ্ছে 25 বৈশাখ 1268 সনে জন্মগ্রহণ করেন। বাংলায় কবে করেন? 25 বৈশাখ 1268 সনে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 সালে। 22 শ্রাবণ 1368 সনে তিনি মৃত্যুবরণ করেন। জন্মস্থান ছিল কলকাতা জোড়া ঠাকুর পরিবারে। এবং ছদ্মনাম, এইটা সবাই ভালো মতো মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল কি? ভানু সিংহ। হ্যাঁ, আমি ওইটা ঠিক করে দিছি, ওইখানে লেখাই টাইপিং মিস্টেক ছিল, আমি সেটা ঠিক করছি। ঠিক আছে, এরপরে পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল সরদা দেবী। মাতার নাম কি ছিল? সরদা দেবী। প্রথম ছোট গল্পের নাম ছিল ভিখারিণী। আমাদের এইখানে দুইটা প্রশ্নের উত্তর আছে। এক, প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ভিখারিণী। প্রথম সার্থক ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নামও হচ্ছে ভিখারিণী। প্রথম ছোট গল্প লেখা হয় আলালো দুলাল, কিন্তু আলালো দুলাল হচ্ছে সার্থক ছিল না, মানে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো দরকার সেই বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণ করতে পারে নাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে ভিখারিণী ছোট গল্পটি লিখেছেন, এটাতে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যে গুণগুলো থাকা দরকার, সবকিছুই পরিপূর্ণ ছিল, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণীকেই বলা হয় প্রথম সার্থক ছোট গল্প। ঠিক আছে, সবাই এটা কিন্তু অ্যাডমিশনের জন্য মনে রাখবা এই প্রশ্নের উত্তরটা। ঠিক আছে, সে সর্বশেষ কাব্যগ্রন্থের নাম ছিল শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ লিখতেন, যার শেষ কাব্যগ্রন্থ লেখার নাম ছিল শেষ লেখা, যেটা প্রকাশিত হয় 1941 সালে। 1941 সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এরপরে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়ায়, বাংলাদেশের জেলা কুষ্টিয়া, অনেক পুরনো একটা জেলা কুষ্টিয়া, যেটা আমারও জেলা, এই কুষ্টিয়া জেলার শিলাইদহে তাদের পারিবারিক জমিদারি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর একটি জমিদার পরিবার বা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার শিলাইদহে জমিদারি ছিল। এই শিলাইদহে যখন পৈতৃক জমিদারি রক্ষণাবেক্ষণ করার জন্য থাকতেন, তখন তিনি সব থেকে বেশি ছোট গল্প লিখেছিলেন। তখনই তিনি কি করেছিলেন? সব থেকে বেশি ছোট গল্প লিখেছিলেন, যার কারণে এই কুষ্টিয়ায় শিলাইদহে বসবাস করার সময় যে ছোট গল্প লেখেন, যার কারণে এই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ। ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় কেন? কারণ হচ্ছে কুষ্টিয়া শিলাইদহে যখন তার পৈতৃক জমিদারিটা তিনি রক্ষা করেন, এই রক্ষা করার সময়ে সব থেকে বেশি ছোট গল্প লিখেছেন এবং সব থেকে বেশি সার্থক ছোট গল্প এই সময়টাই লেখা হয়, যার কারণে এই সময়টাকে বলা হয় ছোট গল্প রচনার স্বর্ণযুগ। ঠিক আছে, এটা সবাই মনে রাখবা। এরপর রক্ত কবরী একটি নাটকের নাম, এই প্রশ্নটা অনেক বেশি আসে, বোর্ড প্রশ্ন যারা সলভ করো তারা দেখবা রক্ত কবরী এই কাব্যগ্রন্থের নাম, নাট্যগ্রন্থের নামটি অনেক বেশি আসে, এই জন্য এটা লেখা হয়েছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাত্র 16 বছর বয়স, তিনি ছোট গল্প প্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 16 বছর বয়স, রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেন যখন তার বয়স 15। তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন এবং যখন 16 বছর বয়স তখন তার বই প্রকাশিত হয়। বই প্রকাশিত হয়। এমসিকিউর জন্য আমাদের পড়তে হবে। এরপর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো মনে রাখার একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, তোমরা যখনই তোমাদের অপশনের মধ্যে, মানে ক খ গ এই অপশনের মধ্যে কোনো মেইলি নাম দেখবা, কি নাম? মেইলি নাম। মেইলি নাম কাকে বলা হয়?
মেয়েদের নাম হয় সাধারণত যে নামগুলো, এই নামগুলো দেখলেই তোমরা সেই নামটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বা কাব্যগ্রন্থ বা নাটকের নামে চালাই দিতে পারো। কারণ রবীন্দ্র আচ্ছা ঠিক আছে, স্পিড একটু কমাই দিলাম, ঠিক আছে স্পিড কমাই দিলাম, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো মনে রাখার একটা টেকনিক হচ্ছে, যখনই কোনো মেয়ের নাম দেখবা, যখনই কোনো লেখা অপশনের মধ্যে মেয়ের নাম দেখবা, তখনই বুঝবা যে এই নামটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা নাটকের নাম, কোনো একটা কবিতার নাম বা কোনো একটা গল্পের নাম। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখাগুলো লিখতেন বেশিরভাগ লেখার মধ্যে একটা মেয়েলি নাম আসতো, যার কারণে মেয়েদের নাম দেখলে আমরা বলতে পারি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ বা ছোট গল্প বা যাই হোক সেটা, ঠিক আছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম ছিল মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর মানে মৃত্যুর পূর্বে যে গল্পটি লিখে যান সেই গল্পটির নাম ছিল মুসলমানির গল্প, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কবি পরিচিতি। তো আমরা যদি এই দুইটা স্লাইড মনে রাখতে পারি, এইখানে যে কয়টা প্রশ্ন আছে আর এই পাশে যে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি আমরা সবাই মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্ন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এইখানে যা প্রশ্ন আছে এই প্রশ্নের বাইরে তোমাদের ইনশাআল্লাহ আর আসবে না। আমি আসিফ হোসেন তোমাদের বলতেছি, যদি এই কয়টা প্রশ্ন তোমরা মনে রাখতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের এক্সট্রা কোনো কিছু আর পড়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা বলো। লেখক পরিচিতিটা আমরা পড়লাম কারণ এখান থেকে অনেক সময় এমসিকিউ একটা দুইটা চলে আসে, এই জন্য আমরা পড়লাম। এবং কার লেখা পড়তেছি, কেন পড়তেছি, এটা তো আমাদের জানা দরকার, এই জন্য আমরা লেখক পরিচিতিটা পড়ে ফেলছি, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, বুঝছো সবাই? আচ্ছা শোনো, যদি কোনো সমস্যা হয় ক্লাসের মধ্যে, আমি একটু কথা তাড়াতাড়ি বলতেছি কারণ হচ্ছে বাংলা ক্লাসটা তো অনেক বড় হয়, তো এই জন্য আমি হচ্ছে একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করতেছি যেন আসলে মানে ক্লাসটা টাইমের মধ্যে শেষ করতে পারে, এই জন্যই তো ফাস্ট হয়ে যাচ্ছে। যদি সমস্যা হয় আমাকে বলবো, আমি তোমাদের ওই সমস্যাটা সমাধান করব। কারণ তোমাদের জন্যই তো আমাদের ক্লাস, এমন তো না যে আমি একলা একলা পড়লেই হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা এটা হচ্ছে আমার দেখার একমাত্র দায়িত্ব। তো তোমরা বুঝতে পারতেছো এমন ভাবে আমি পড়াবো। তো স্পিড যেহেতু একটু বেশি হয়ে গেছিল, আমি এখন চেষ্টা করবো একটু আস্তে আস্তে করার, হ্যাঁ। তো সবাই বুঝতে পারছো। এবার আমরা কোথায় যাব? এবার আমরা অপরিচিতা গল্পের চরিত্রের মধ্যে যাব। অপরিচিতা গল্পের মধ্যে আমাদের যেই কয়টা চরিত্র আছে, চরিত্রের নামগুলো যদি আমি একবারে বলে দেই, সেটা হচ্ছে অনুপম, কল্যাণী, শম্ভুনাথ সেন, মামা, বিনু দাদা, হচ্ছে হরিশ এবং হচ্ছে আমাদের মা। তাহলে টোটাল কয়টা চরিত্র বলছি? কয়টা চরিত্র বলছি আমি আবার হাত দিয়ে গুনে বলতেছি। অনুপম, কল্যাণী, শম্ভুনাথ সেন, মামা, হরিশ, বিনু দাদা আর হচ্ছে মা। টোটাল 7টা চরিত্র। অপরিচিতা গল্প যদি আমরা পড়ি তাহলে আমরা টোটাল 7টা চরিত্রের সাথে পরিচিত হব। এই 7টা চরিত্রের বৈশিষ্ট্য অবশ্যই আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমাদের সৃজনশীলের গ নাম্বারটা সুন্দর মতো অ্যান্সার করতে হবে, তাই না? চরিত্রের মিল ও অমিল, তাই না? যারা পরে ক্লাসে আসছো তাদের জন্য আরেকবার বলতেছি, আমাদের সৃজনশীল প্রশ্নের গ নাম্বারে সবসময় চরিত্রের মিল এবং অমিল চাই, যার কারণে আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখি তাহলে আমরা অবশ্যই সৃজনশীলের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো। তাহলে 7টা চরিত্রের প্রথম চরিত্রটা কি? প্রথম চরিত্রের নাম হচ্ছে অনুপম, যেটা আমাদের নায়ক চরিত্র। এরপরে নায়িকা চরিত্রের নাম হচ্ছে কল্যাণী। তারপরে অনুপমের মামা, যেটা আমরা ভিলেন চরিত্র হিসেবে পাবো বা খল চরিত্র হিসেবে পাবো। প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা নাটকে একটা নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে আর একটা খল চরিত্র থাকবে যে সবসময় গুটি করবে। কি করবে? কুটনামি করবে। সেই কুটনি হচ্ছে আমাদের এইখানের মামা। এরপরে অনুপমের মা, শম্ভুনাথ সেন, হরিশ এবং বিনু দাদা। টোটাল এই 7টা চরিত্রের বৈশিষ্ট্য আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এই 7টা চরিত্রের মধ্যে সব থেকে বেশি জানতে হবে আমাদের অনুপম, কল্যাণী, মামা এবং শম্ভুনাথ সেন। এই 4টা চরিত্র অবশ্যই 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 জানতে হবে। কেন? কারণ আমাদের যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমাদের এই 7টার মধ্যে এই 4টা সৃজনশীল 4টা চরিত্র থেকে আমাদের সবসময় প্রশ্ন আসে। নায়ক অনুপম, নায়িকা কল্যাণী, অনুপমের মামা যে ভিলেন চরিত্র, শম্ভুনাথ সেন যে গম্ভীর এবং কল্যাণীর মা, কল্যাণীর বাবা, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা চরিত্র সম্পর্কে জানি। তো প্রথম চরিত্র কোনটা? অনুপম। অনুপম হচ্ছে সেই চরিত্রটা যেই চরিত্র হচ্ছে ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার, সেই চরিত্রের নামই হচ্ছে আমাদের অনুপম ভাই। অনুপম ভাই যে একজন দেখিতে পুরুষের মতো কিন্তু পুরুষ নয়,
পুরুষ হইতে হইলে আমাদের অবশ্যই থাকতে হবে ব্যক্তিত্ব, মাধুর্য এবং সততা, তাই না? যেগুলো আমাদের অনুপমের মধ্যে ছিলই না বললে চলে। অনুপম ছিল একটা গোবেচারা মানুষ, যে কিছুই বুঝতো না, কিছুই জানতো না, সে শুধু বুঝতো কি খাবো দাবো ঘুমাবো, এটাই তার জীবন ছিল, যার ভেতরে কোনো আচ্ছা সাদৃশ্য আর অসাদৃশ্যের মধ্যে পার্থক্য কি? সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর অসাদৃশ্য মানে হচ্ছে অমিল। মানে চরিত্রের সাথে মিল, কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায় আর কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায় না, মিল এবং অমিল। সাদৃশ্য এবং অসাদৃশ্য মানে মিল অমিল। সাদৃশ্য বললে কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায় সেটা লিখবা, অসাদৃশ্য বা বৈসাদৃশ্য, অসাদৃশ্য বলে কোনো শব্দ নাই, অসাদৃশ্য বলে কোনো শব্দ নাই, অসাদৃশ্য না, শব্দটা হবে বৈসাদৃশ্য, ঠিক আছে? সাদৃশ্য, বৈসাদৃশ্য মানে অমিল, মানে এই চরিত্রের সাথে কোনটা মিলে মিলে না, অমিল হয়, ঠিক আছে? পার্থক্য, হ্যাঁ বুঝছো? তাহলে আমরা এই গল্পের কথকের নামই হচ্ছে অনুপম, অর্থাৎ আমরা যে গল্পটা পড়তেছি অনুপমের ভাষায়, অনুপমের বয়ানে, অনুপমের কথায়, ঠিক আছে? যার বয়স ছিল 27 বছর। অনুপম যখন গল্পটা বলা শুরু করে তখন তার বয়স ছিল 27। আমরা এই গল্পটা যখনই পড়বো তখন আমরা গল্পটা দেখবো, বলছে আমার বয়স এখন 27, কিন্তু যখন অনুপম বিয়ে করতে যায় তখন তার বয়স ছিল 23 বছর, অর্থাৎ 23 বছর বয়সে অনুপম বিবাহ করতে যায়। আর যখন গল্পটা আমাদেরকে পড়ে শোনায় বা বলে শোনায় বা লিখে শোনায় তখন তার বয়স ছিল 23। এটা এমসিকিউর জন্য সবাই মনে রাখবা। অনুপমের বাবা একজন উকিল ছিলেন, আইন ব্যবসা করতেন। উকিল ব্যবসা মানে আইন ব্যবসা, যারা হচ্ছে কোর্ট কাচারি করে বেড়ায় তাদেরকে আইন ব্যবসায়ী বলে, ঠিক আছে? মা গরিব ছিলেন, মেধাবী শিক্ষার্থী ছিল। এই দুইটা মনে না রাখলে হবে, আমাদের মনে রাখতে হবে অনুপম মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তাকে তুলনা করা হয়েছিল মাকাল ফলের সাথে। মাকাল ফল বিষয়টা কি? মাকাল ফল মানে হচ্ছে একটা লাল রসের টষ্টুম্বর একটা ফল, যেই ফলটা বাহির থেকে দেখলে মনে হয় আহা কি মিষ্টি, আহা কি মিষ্টি, কিন্তু যখন সেই ফলটাকে ভাঙা হয় তখন তার ভেতরে কালো পচা দুর্গন্ধ বের হয়। মাকাল ফল মানে হচ্ছে বাহিরে চাকচিক্য কিন্তু ভেতরে সদরঘাট, বাহিরে ফিটপাট ভেতরে সদরঘাট, এরকম একটা ফল, যেটা অনুপমের শিক্ষক বা অনুপমের শিক্ষাগুরু তাকে ডাকতো, অনুপমের শিক্ষক অনুপমকে ডাকতেন মাকাল ফল হিসেবে। কেন ডাকতেন? কারণ অনুপম দেখতে মাশাআল্লাহ ছিলেন। অনুপম দেখতে কেমন ছিলেন? মাশাআল্লাহ ছিলেন। কিন্তু মাশাআল্লাহ হইলে হবে কি? মাশাআল্লাহ হইলে হবে কি? অনুপমের ভেতরে কোনো ব্যক্তিত্ব ছিল না। অনুপমকে যেভাবে বলতো, যাই বলতো তাই তিনি সেটা মেনে নিত, যার কারণে অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে। যে ছেলেটা দেখতে সুন্দর, মাশাআল্লাহ ছেলেটা দেখতে এত সুন্দর, কিন্তু ছেলেটার সাথে যখন আমি কথা বলতে যাব, যখন ছেলেটাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হবে, তখন ছেলেটা কিছুই জানে না। সে শুধু জানে কি করতে? সে শুধু জানে পড়ালেখা করতে। সে ভাবে তার মা যেভাবে তাকে বলবে তাই সে করবে, কিন্তু এটা কোনো ছেলের বৈশিষ্ট্য হওয়া যাবে না। ছেলেকে হইতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ, ছেলেকে হইতে হবে দৃঢ়চেতা সম্পূর্ণ, ছেলেকে হইতে হবে সব বিষয়ে পারদর্শী। কিন্তু আমাদের অনুপম সেটা ছিল না, যার কারণে তাকে মাকাল ফল হিসেবে তুলনা করা হইতো। এরপরে তাকে শিমুল ফুল হিসেবে তুলনা করা হইতো। শিমুল ফুলের সাথে কেন তুলনা করা হইতো? কারণ হচ্ছে শিমুল ফুল কোনো কাজেই লাগে না, শিমুল ফুলকে দেখাও যায় না, এই কারণে শিমুল ফুলের সাথে তুলনা করা হইতো। এরপরে তুলনা করা হইতো গজাননের ছোট ভাই, অর্থাৎ গজানন মানে হচ্ছে গণেশ। গণেশ, যারা হিন্দু আছো তারা খুব ভালো জানবা, গণেশ ঠাকুর, হিন্দু দেবতাদের গণেশ ঠাকুরের সাথে আমাদের অনুপমকে তুলনা করা হইতো। কারণ সেটা হচ্ছে অনুপম ছিল মায়ের কোলে বা মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকা একজন ছেলে। মা তাকে যেভাবে রাখতেন, যত আদর যত্ন করতেন, এত আদর যত্ন করতেন যেন মনে হচ্ছে যে কচি একটা খোকা, হ্যাঁ কচি একটা খোকা। মা তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখতেন, কোনো আঘাত পাইতে দিতেন না, কোনো কাজ করতে দিতে চাইতেন না, সবসময় তাকে কি করতেন? কোলের মধ্যে, আঁচলের মধ্যে আগলাই রাখার চেষ্টা করতেন, যার কারণে তাকে গজাননের ছোট ভাই বা কার্তিকের সাথে তুলনা করা হইতো। হিন্দুদের আরেকজন দেবতা কার্তিক। অন্নপূর্ণার বড় ছেলের নাম গজানন, ছোট ছেলের নাম কার্তিক। আরো সহজভাবে বলতে গেলে হিন্দুদের দুর্গা দেবীর বড় ছেলের নাম গজানন, ছোট ছেলের নাম কার্তিক। এবং দুর্গা দেবী তার যে ছোট ছেলে কার্তিক তাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, যেটা হচ্ছে কি, যেটা আমাদের গজাননের সাথে তুলনা করা হইতো। অর্থাৎ অনুপমকে কি করা হইতো? ছোট্ট বাচ্চার মতো সবসময় লালন পালন করা হইতো। বুঝতে পারছো অনুপম সম্পর্কে সবাই ক্লিয়ার? অনুপম সম্পর্কে কি ক্লিয়ার হইছো কিনা বলো, যদি প্রশ্ন থাকে আমাকে পড়তে হবে। আমরা এখানে অনুপম সম্পর্কে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে অপদার্থ। অনুপম আমাদের কি?
অপদার্থ, অর্থাৎ অনুপমের ভিতরে কোনো কি ছিল না, সার ছিল না, সে একটা অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজই করা হয় না বা কাজ করা যায় না, কারণ তার ভিতরে কোনো ব্যক্তিত্ব ছিল না। সে এমন ভাবে বড় হয়েছে বা এমন ভাবে তৈরি হয়েছে যে তাকে তার মা যেভাবে রাখছে ওইভাবে হয়েছে, তার মামা যেভাবে চালাইছে ওইভাবে হয়েছে, এছাড়া আর কিছু জানে না। মানে তার দুনিয়াবি বা বাস্তব কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা ছিল না। আমরা যদি উদ্দীপকের মধ্যে এরকম কোনো চরিত্র পাই যে আরেকজনের কথায় উঠে বসে বা আরেকজনের কথায় চলাফেরা করে বা নিজের কোনো বলার কিছু নাই, কোনো ব্যক্তিত্ব নাই, এরকম কোনো চরিত্র পাইলে আমরা সেই চরিত্রটাকে আমরা অনুপম হিসেবে চালাই দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে আমাদের কল্যাণী। কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আমাদের এই কাজল চোখের মেয়েটা হচ্ছে আমাদের কল্যাণী, যার রূপে মোহিত হয় সবাই, যার রূপে কি হয়, মোহিত হয় সবাই। আমাদের কাজল চোখের মেয়ে হচ্ছে আমাদের কল্যাণী, যে অতীব সুন্দরী অমানবীয় একজন চরিত্র। আমাদের এই গল্পের অমানবীয়, আচ্ছা ভাইয়া শোনো, এইটা স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছে এই স্লাইডটা আমরা দিয়ে দেবো, সো তুমি ওইখান থেকে পড়ে নিও। হ্যাঁ, স্ক্রিনশট দেওয়ার কোনো প্যারা নাই রে ভাই নূর মোহাম্মদ। ঠিক আছে, তাহলে আমাদের এই গল্পের কাজল চোখের মেয়েটাকে এই কল্যাণী, যার চেহারা যার রূপের বর্ণনা করে শেষ করা যায় না। এত সুন্দর একটা মেয়ে ছিল, যার বয়স ছিল মাত্র 15 বছর, যার বয়স ছিল কি মাত্র 15 বছর বয়সে একজন কিশোরী, এবং সে ছিল উচ্চ শিক্ষিত, যে ছিল উচ্চ শিক্ষিত, সাহসী এবং আধুনিক একজন মেয়ে। অর্থাৎ অনুপম চরিত্রের বিপরীত চরিত্রটা হচ্ছে আমাদের কল্যাণী চরিত্র। একজন মেয়ে হয়েও যে এতটা সাহসী, এতটা এতটা সাহসী হওয়া যায়, এতটা ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া যায়, সেটা আমরা কল্যাণী চরিত্রটা দেখলেই পড়বো। এবং যে নারীদের শিক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কল্যাণীর জীবনের স্বপ্ন, কল্যাণীর জীবনের আদর্শ মানা হয় যে সে কি করবে, নারী শিক্ষা নিয়ে কাজ করবে, নারীদের নিয়ে এগিয়ে যাবে, নারীকেও সমাজে প্রতিষ্ঠিত করবে। এই বিষয়গুলো আমাদের কল্যাণীর চরিত্রের মধ্যে পাওয়া যায়। তার মানে আমরা যদি উদ্দীপকের মধ্যে এমন একটা চরিত্র দেখতে পাই যেটা মেয়ে চরিত্র, এবং সেই সাথে সাথে সে সাহসী, সে শিক্ষিত, এবং যে সমাজের কল্যাণে কাজ করতে চায়, সেই চরিত্রটা হবে আমাদের কল্যাণী চরিত্রটা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আজকের ক্লাস ইনশাল্লাহ 8:30টায় শেষ হবে, ইনশাল্লাহ 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই কল্যাণী সম্পর্কে? উদ্দীপক আসলে অ্যান্সার করতে পারবা আশা করি। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে উদ্দীপক আসলে সবাই আশা করি অ্যান্সার করতে পারবা। এই দুইটা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই দুইটা চরিত্র মনে রাখতে হবে, কারণ আমাদের সৃজনশীল আসলে এই দুইটা চরিত্র নিয়ে সব থেকে বেশি আসে। এরপরে আমাদের যে চরিত্রটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের অনুপমের মামা। নায়ক পড়লাম, নায়িকা পড়লাম, এখন যদি আমরা হিটলারকে না চিনি তাইলে কি আমাদের হবে? আমাদের তো অবশ্যই নায়ক নায়িকার পাশাপাশি আমাদের যে খলনায়ক আছে, যে গুটিকারী আছে, সেই চরিত্রটাও জানতে হবে, তাই না জাহিদ? হ্যাঁ, গুটিকারী। আচ্ছা, কল্যাণীর বর্তমান বয়স কত? কল্যাণীর বিয়ের বয়স ছিল 15, তাহলে বর্তমান বয়স কত হবে হিসেব করো। বর্তমান বয়স 19, অর্থাৎ গল্পটা যখন লেখা হয়, গল্পটা লেখার সময় ছিল 19, আর বিয়ের বয়স ছিল 15। কল্যাণী যখন বিয়ে করতে যায় কল্যাণীকে, তখন বয়স ছিল 15, আর যখন কল্যাণীর সাথে দেখা হয় অনুপমের, তখন বয়স ছিল 19 বছর বয়স। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এখন হিটলারকে জানি একটু। আমাদের এই হিটলারটা হচ্ছে আর কেউ নয়, মামা। বিয়ের মধ্যে ক্যাচাল লাগানো একজন পাবলিক সব সময় থাকে। যখনই তোমরা বিয়ে করতে যাবা, যখনই তোমরা কি করতে যাবা, বিয়ে করতে যাবা, তখনই দেখবা একটা ক্যাচাল লাগানো একটা মামা বা একটা খালু থাকে। রান্না ভালো হয় নাই, বিয়ে ক্যান্সেল। এরপরে হচ্ছে আমাকে আগে দাওয়াত দেয় নাই, বিয়ের দাওয়াত করব না, বিয়ে ক্যান্সেল। হচ্ছে আমাকে হচ্ছে লুঙ্গি দেয় নাই, শার্ট দেয় নাই, বিয়েতে যাব না। মানে রাগ করা একটা পাবলিক থাকবেই। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা দেখবা যে মামা, কাকা, চাচা, এরা হচ্ছে বিয়ের মধ্যে গুটি করা একমাত্র পাবলিক, যারা ঝামেলা করবে। বিয়ে লাগছে, সে ঝামেলা করতে আসবে, সেই ঝামেলাকারীকে আমাদের মামা। আচ্ছা, টেনে বলা আছে 16, দেখা হয়েছে তখন 16 ছিল, গল্পটা যখন শেষ করা হয় তখন 19 বছর ছিল। হ্যাঁ, তাহলে এই মামাটা হচ্ছে আমাদের গুটিকারী, যে বাড়ির ভেতরেরটা দেখে। সরি, মামা না, ও অনুপমের মা পড়তেছি না। আচ্ছা, মামাটা আগে কইরা আসি। আর অনুপমের মামা, যে অনুপমের থেকে মাত্র 6 বছরের বড় ছিল, অনুপমের থেকে মাত্র কি 6 বছরের বড় একজন মানুষ ছিল, যে অনুপমের মামা, যে ছিলেন অর্থলোভী, যৌতুক লোভী, ছোট মনের মানুষ।
আমাদের মামা ছিল অর্থলোভী, যার অর্থের প্রতি প্রচুর লোভ ছিল, যার কি ছিল, হ্যাঁ, যখন কি ছিল, যখন মামাটা ছিল অর্থলোভী, এরপরে যৌতুক লোভী, ছোট মনের মানুষ। তার মানে আমরা এই যে এই চরিত্র দুইটা, এই বৈশিষ্ট্য মনে রাখলে আমরা মামার সাথে তুলনা করতে পারবো। আমাদের উদ্দীপকে যদি কোনো চরিত্র এমন হয় যেটা অর্থলোভী, যৌতুক লোভী এবং ছোট মনে, যে সবকিছুতেই আছে খুঁত ধরে, এরকম কোন চরিত্র যদি আমরা পাই, তাহলে আমরা সেটা মামা চরিত্রের সাথে মিলাই দিব, যে এটা হচ্ছে আমাদের মামা চরিত্র, যে কি করে সবসময় গুটি করে বেড়ায়, একদম খাঁটি বাঙালি যাকে বলে, খাঁটি বাঙালি যাকে বলে, যে কি করে এরকম করবে। বিয়েতে দাওয়াত দিছে, বুঝছো, যখন তোমরা বিয়ে করবা তখন এমন হবে, বিয়ে করতে গেছো, মামারে বলো নাই, মামার একটু দেরিতে বলছো, বা খালুর একটু দেরিতে বলছো, লুঙ্গিটা তুইলে আমি ঝাড়া দিবে, শালার বিয়াই করলাম না, যা, এরকম বইলা ওই মামা বা ওই খালু চইলা যাবে। তারপরে দেখবা যে তারে মানাইতে বা তারে হচ্ছে করতে তুমি হাতে পায়ে ধরবা, ধরা বলবা, মামা আমার বিয়েটা আপনি আর গ্যাঞ্জামটা করে দেন, বিয়েটা অন্তত ওকে পার করে দেন, এইভাবে এইভাবে তারপরে যায় তারে বুঝাইতে হবে। সো এই মামা চরিত্রটাও এইখানে সেম চরিত্র। তারপরে কারো কাছে সে ছোট হতে চায় না, কারো কাছে ঠকতে চায় না, আর নিজেকে অতি চালাক মনে করে, নিজেকে কি মনে করে, অতি চালাক মনে করে। আর মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর বেশি রাখে। কেন রাখে? কারণ তার যৌতুক লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া জীবনে আছে কি? হ্যাঁ, অনুপমের মামা, আমাদের মামা এরকম না। যাক, আমাদের মামা যদি এরকম না হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে তো দুলাভাই সমাজ এরকম, দুলাভাই সমাজ, মামা সমাজ, খালু সমাজ এরকম। আমারে দাওয়াত দিছে পরে, বিয়াই করুম না, রোস্টের জায়গায় আমারে হচ্ছে রানের পিস না দিয়া সিনার পিস দিছে, তার বিয়া। বুঝছো? তাহলে মামা চরিত্রটা বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কি অর্থলোভী, যৌতুক লোভী, অর্থলোভী এবং যৌতুক লোভী কোন চরিত্র পাইলে সেটা মামা চরিত্রের সাথে মিলাই দিব। আমরা কিন্তু সৃজনশীলের গ নাম্বারটা এখনই কিন্তু অ্যান্সার করে ফেলতেছি, তাই না? রাগ ভাঙাইতে ভাঙাইতে জিন্দিগি বরবাদ। ঠিক আছে, এরপরে আমরা অনুপমের মা আর শম্ভুনাথ সেন সম্পর্কে জানবো। অনুপমের মা হচ্ছে ছেলের মা, শম্ভুনাথ সেন হলে মেয়ের বাবা। মেয়ে ছেলের মা আছে, বাবা নাই, আর মেয়ের বাবা আছে, মা নাই। ঠিক আছে, তাহলে অনুপমের মা কি করতো? অনুপমের মা সম্পর্কে এত বেশি জানার দরকার নাই, কারণ এটা নিয়ে উদ্দীপক আসে না। তারপরে আমাদের জেনে থাকতে হবে সেটা হচ্ছে বাড়ির ভেতরে যত আছে, মানে বাড়িতে কি রান্না হবে, কি করা হবে, এই সব কিছু দেখতো। কারণ অনুপম তো কিছুই জানে না, অনুপমের রুচি বোধ, খাওয়া দাওয়া কিছুইও জানে না, ওরে যা খাওয়াই তাই খায়, যা করাইতে বলে তাই করে। যার কারণে আমাদের অনুপম কিছুই জানে না। অনুপমের মা বাড়ির ভেতরে কি রান্না হবে, বাড়িতে কি কাজ হবে, কিভাবে করতে হবে, সবকিছু মা দেখাশোনা করতেন, এবং অনুপমের মামার সব সিদ্ধান্ত মেনে নিতেন। মামা যাই বলতে অনুপমের মামা তাতে রাইট রাইট বলে চিল্লাইতো। ঠিক আছে, এরপরে অনুপমকে আদর যত্নে বড় করে তোলেন, এই পর্যন্ত জানলে হবে। এরপরে আমাদের শম্ভুনাথ সেন সম্পর্কে প্রশ্ন আসে। শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা ছিল। শম্ভুনাথ সেন কে ছিল? কল্যাণীর বাবা ছিল, যার বয়স ছিল 40 বছর। গল্পটা যখন 40 বছর বয়স তখন গল্পটা লেখা হয়, এবং পেশায় একজন ডাক্তার ছিলেন এবং কানপুরে থাকতেন। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা যখন উদ্দীপকের হচ্ছে মানুষ খুঁজবো, উদ্দীপকে যখন আমরা কি করব, হারিকেন দিয়ে যখন মানুষ খুঁজবো, তখন আমরা শান্ত, মানসিকভাবে বলিষ্ঠ এবং সাহসী কোনো ব্যক্তি যদি পাই, সেটা হবে আমাদের শম্ভুনাথ সেন। আমরা যদি এমন একটা চরিত্র পাই, যেই চরিত্র কোনো কি মানে না, মানে মানসিকভাবে অনেক দৃঢ়, যে সমাজ কি বলবে, দেশ কি বলবে, জাতি কি বলবে, এসব চিন্তা না করে নিজের সিদ্ধান্তে অটল থাকে, নিজের সিদ্ধান্তে কি থাকবে, অটল থাকবে, এরকম যদি চরিত্র পাই, সেটা হচ্ছে আমাদের শম্ভুনাথ সেন। নারীদের শিক্ষা নিয়ে, নারী কোন মেয়ে চরিত্র যে মানসিকভাবে দৃঢ় সাহসী, সেটা হচ্ছে কল্যাণী। কোন ছেলে চরিত্র যে শান্ত এবং মানসিকভাবে বলিষ্ঠ এবং সাহসী, সেটা হচ্ছে শম্ভুনাথ সেন। মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, আর এখানে হইছে বাপকা বেটি। হ্যাঁ, বাপের বেটি, বাপ যেমন বেটিও তেমন। যদি বাপ আসে তাহলে শম্ভুনাথ সেন, যদি বেটি আসে তাহলে কল্যাণী। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? সুপুরুষ কি শম্ভুনাথ সেন? হ্যাঁ, অবশ্যই আমাদের সুপুরুষ হচ্ছে শম্ভুনাথ সেন। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এরপরে দুইটা চরিত্র আমাদের জানা দরকার। এই দুইটা চরিত্র সম্পর্কে উদ্দীপক আসবে না, আমরা এতটুকু বলতে পারি, এই দুইটা চরিত্র উদ্দীপক আসে না, বাট তারপরে আমরা জেনে রাখবো। সেটা হচ্ছে আমাদের হরিশ হচ্ছে অনুপমের বন্ধু এবং কানপুরে থাকতেন। এই যে ঘটক যে ছিল, ঘটক, আমাদের এই গল্পে অনুপম এবং কল্যাণীর বিয়ের প্রস্তাবটা যে দেয়, এই ঘটকালিটা করে আমাদের হরিশ। কল্যাণী থাকতেন কানপুরে এবং আমাদের হরিশও থাকতেন কানপুরে। এবং এই যে লিঙ্কটা যে করে, হ্যাঁ ক্লিয়ার, লিঙ্ক যে করছে, এই লিঙ্ক আপটা করছে কে? হরিশ।
হরিশ আইসা একদিন আসরের মধ্যে বইসা অনুপমের মামারে বলতেছে, মামা একটা মেয়ে আছে মাশাআল্লাহ এত সুন্দর দেখতে, তুমি যদি অনুপমের সাথে মেয়েটারে বিয়ে দিতে পারো মাশাআল্লাহ, মেয়ের পরিবারও অনেক উত্তম, মেয়েও দেখতে মাশাআল্লাহ। এই ঘটকালিটা করেন আমাদের হরিশ, যে জামাই আসর জমাইতে উস্তাদ এবং রসিক প্রকৃতির মানুষ ছিলেন। কি ছিলেন? আসর জমাইতে উস্তাদ এবং খুবই রসিক প্রকৃতির মানুষ ছিলেন আমাদের হরিশ। ঠিক আছে। আর আরেকটা চরিত্র আমরা পাবো বিনু দাদা, যেটা অনুপমের পিস্তত দায়। পিস্তত মানে হচ্ছে পিসির ছেলে, অনুপমের পিসির ছেলে ছিল হরিশ, পিস্তত দাদা, যে হচ্ছে খুবই আটোসাটো ভাষার ছিলেন। এখন আটোসাটো ভাষা মানে কি? আটোসাটো ভাষা মানে হচ্ছে যে অনুভব করে বেশি, বলে কম, প্রকাশ করে কম, এরকম ব্যক্তিকে বলা হয় আটোসাটো ভাষার মানুষ। কি বললাম? আটোসাটো মানে কি? আটোসাটো মানে হচ্ছে যে অনুভব করতে পারে অনেক বেশি কিন্তু প্রকাশ করতে পারে কম, এরকম একটি ব্যক্তির নাম হচ্ছে আমাদের বিনু দাদা। এরকম চরিত্র পাইলে সেটা বিনু দাদা চরিত্রের সাথে আমরা মিল পাবো। ঠিক আছে। এবং কল্যাণীকে দেখতে যান এবং আশীর্বাদ করেন, কল্যাণীকে দেখতে যান এবং আশীর্বাদ করেন আমাদের কে? বিনু দাদা। বিনু দাদার বয়স সম্পর্কে আমাদের গল্পে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বলে নাই, তো এটা নিয়ে প্রশ্ন আসবে না, এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে জাহিদ ভাই, যেটা আমাদের বইয়ে নাই সেটা আমরা জেনে কি করব, আর যেটা নিয়ে প্রশ্ন আসবে না সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই, কারণ বিনু দাদা নিয়ে আমাদের বইয়ের মধ্যে কোনো কিছুই বলা নাই। তার বয়স কত ছিল, তার বইয়ের নাম কি, তার ছেলের নাম কি, তার বাপের নাম কি, এরকম কিছুই দেওয়া নাই। তো আমাদের প্রশ্ন আসার চান্সও নাই, সো এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। সো চরিত্র সম্পর্কে সবাই বুঝতে পারছো কিনা এটা একটু বলো। 7টা চরিত্র 7টায় আমি পড়াই দিছি। হ্যাঁ, 7টা চরিত্রের 7টা আমি বুঝাই দিছি, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একবার বলবা। এবং যারা আমাদের কমেন্ট করতেছে এই কমেন্টগুলো আমরা হচ্ছে কি করতে পারি, একটু রিপ্লাই দিতে পারে। এটা কি কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম নাকি গালি দেওয়ার জায়গা? কেন ভাই, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না। হ্যাঁ, এমন কিছু বলবা না ক্লাসের মধ্যে, লাইভ ক্লাসের মধ্যে, যেটা দেখতে মানে দৃষ্টিকটু। হ্যাঁ, কারণ যদি আমরা দেখি এমন কিছু বলতেছো বা এমন কিছু যদি চোখে পড়ে, তাহলে তোমাকে ছোট্ট একটা কিক মেরে আমাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এবং তোমার পুরো টাকাটাই লস। হ্যাঁ, সো লস খাইতে না চাইলে সাবধান, কথাবার্তা সাবধানে বলতে হবে। কথাবার্তা কি করতে হবে? সাবধানে বলতে হবে, একদম বিনু দাদার মতো বলতে হবে। হ্যাঁ, মুখে কি বলে এটারে, অন্তরে আসছে গালি কিন্তু মুখে ফুল ধরাইতে হবে। সবাই বিনু দাদার মতো হবে। যখনই আমার ক্লাস, বিশেষ করে আমার ক্লাস যখন করতে আসবা, তখনই বিনু দাদার মতো আটোসাটো ভাষায় কথা বলবা। আর যদি না দেখি, তাহলে ছোট্ট একটা কিক মেরে গ্রুপের বাহিরে একদম ওই পারে থাকবা। ঠিক আছে, কারণ এই গ্রুপে ইন এবং আউট দুইটাই আমি করি। তো আমার ক্লাসে সাবধান। অন্য স্যারের ক্লাসে কি করলা না করলে এটা আমার দেখার বিষয় না। আমার ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করবা, গ্রুপে ইন করার ক্ষমতা আমার আছে, গ্রুপে আউট করার ক্ষমতা একমাত্র আমার আছে। সো ইন এবং আউট দুইটাই আমি করতে পারি। সো সাবধান। হ্যাঁ, আমার সাথে একটু তেলামিও কম করবা, ফাইলামিও কম করবা। ক্লিয়ার? তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো, তাই না? স্যার এখন পরিচয় দেন, এগুলো আমি বুঝি নাই। কোনগুলো বুঝো নাই? কোনগুলো বুঝো নাই? মোহাম্মদ আরিফ, যারা বুঝো নাই রেকর্ড ক্লাসটা আবার দেখবা। ঠিক আছে, এরপরে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গল্পটা। আমরা অনেকেই গল্পটা পড়ছি, অপরিচিত। আমরা যখন নতুন বই খুলি তখন বইটা খুলে অপরিচিত গল্পটা আগে পড়ছি। তারপরে আমি একটা গল্পটা জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি গল্পটা একবার বুঝাই দিব। ঠিক আছে, সবাই এখন গল্পটার দিকে মনোযোগ দিবা। তারপরে আমরা কি করব, তারপর আমরা উদ্দীপকে চলে যাব। তাহলে আমরা এই গল্পের প্রথম স্টেপটা শেষ করছি, এবার আমরা দ্বিতীয় স্টেপে আছি। হ্যাঁ, প্রথম স্টেপটা শেষ করি, দ্বিতীয় স্টেপে স্যার গল্প পড়ান। তাহলে গল্পটা শুরু করা হয়, আজ আমার বয়স 27। কে বলেন? অনুপম বলেন যে আমার বয়স আজ 27। জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। অর্থাৎ অনুপম তার 27 বছরের জীবনকে বলতেছে আমার বয়স না দৈর্ঘ্যের হিসেবে বড়, না দৈর্ঘ্যের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে না। তার মানে অনুপম নিজেকে গুণী না, সে যে তার যে কোনো গুণ নাই সেটা নিজেকে প্রকাশ করতেছে। এরপরে বলতেছে তবু ইহা একটু বিশেষ মূল্য আছে, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না, তাহারা ইহার রস বুঝিবে। অর্থাৎ অনুপম তার যে জীবনে একটা ঘটনা ঘটেছিল, ভালোবাসার ঘটনা, অনুপম কল্যাণীর প্রতি যে তার মোহ, কল্যাণীর প্রতি যে তার ভালোবাসা, সেই ভালোবাসাটাকে সে বলতেছে একটা বিশেষ মূল্য আছে, যা কি
আকারে ছোট হইলেও তার অনেক বেশি গুণ, অনেক বেশি রস, অনেক বেশি হচ্ছে মূল্যবান। তার কাছে কি অনুপম বলতেছে যে এই যে আমার বিয়ের যে ঘটনাটা ঘটছিল, এই যে ভালোবাসার যে ঘটনাটা ঘটছিল, যারা মূল্য বোঝে না তাদের কাছে এই ভালোবাসাটা তুচ্ছ, কিন্তু আমার কাছে এই ভালোবাসাটা অনেক বেশি মূল্যবান। যারা ভালোবেসেছে তারাই জানে। হ্যাঁ, এই কথাটা অনুপম বলেছে। এরপরে বলেছে কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবার তা আমি চুকাইছি। অর্থাৎ অনুপম তার শিক্ষা জীবন পুরাটাই শেষ করেছেন, কিন্তু তাকে পণ্ডিত মশাই অর্থাৎ তার শিক্ষক তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন। কেন শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন সেটা আমরা প্রথমেই জেনেছি। মাকাল ফল যেটা দেখতে সুন্দর, মানে বাহিরে ফিটফাট ভেতরে সদরঘাট, দেখতে বাহির থেকে অনেক সুন্দর হইলেও ভেতরে সেটা পচা দুর্গন্ধযুক্ত, যে ফলটা আসলে কোনো কাজেরই না। আবার শিমুল ফুলের সাথে তুলনা করতেন, যেই ফুল কোনো কাজে ব্যবহার করা হয় না এবং যেই ফুল কোথাও লাগানো যায় না। আমরা হিন্দুরা যারা আছি, হিন্দুরা কিন্তু পূজার মধ্যে পূজায় ফুল ব্যবহার করে, কিন্তু হিন্দুরা কখনো পূজায় এই শিমুল ফুলটা ব্যবহার করতে পারে না, কারণ শিমুল ফুলটা ব্যবহারযোগ্য নয়। ঠিক আছে, এইভাবে মানে এই দুইটা শব্দ দ্বারা অনুপম তার যে চরিত্রের যে হচ্ছে অগ্রহণযোগ্যতা বা সে যে ব্যক্তিত্বহীন, তার যে কোনো গুরুত্ব নাই, সে বিষয়টা এখানে তুলনা করা হয়েছে। ঠিক আছে, পরিবার সুযোগ পাইয়াছি ইহা হইতে তখন বড়ই লজ্জা পাইতাম। এরপরে বলেছেন গল্পে কি বলেছেন, পিতা একবার এই গরিব ছিলেন, ওকালতি করতেন, এটা আমরা পড়েছি। প্রথম অবকাশ আমার বয়স গল্প মারা হইতে, এবং অনুপমের বাবা মারা যায়। অনুপমের বাবা আগে গরিব ছিলেন, ওকালতি করার পাশাপাশি সে কি হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়, কিন্তু যখন টাকা পয়সা ভোগ করার সময় আসে তখন অনুপমের বাবা মারা যান, যার কারণে অনুপম বলছে যে আমার বাবা টাকা পয়সা ইনকাম করছে কিন্তু সেটা ভোগ করে যাইতে পারেন নাই। যখনই তার ভোগ করার সময় হলো তখন তিনি মারা যান। অসন্তোষ শূন্য, হ্যাঁ, অন্তঃসার শূন্য, যার ভেতরে কিছুই নাই। এমনই আমাদের অনুপমের ভেতরেও কিছু নাই। সেই প্রথম অবকাশ। অবকাশ শব্দের অর্থ কি? অবকাশ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। অবকাশ শব্দের অর্থ কি? বিশ্রাম। অর্থাৎ অনুপমের বাবা তখনই বিশ্রাম নিতে পারলেন যখন তিনি মারা গেলেন। ঠিক আছে, মার হাতেই আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে তাই আমরা যেন ধনী, এ কথা তিনি ভোলেন না। মা গরিব হয়ে যখনই দেখবা যে কোনো গরিব মানুষ বা হচ্ছে যার এটা প্রাপ্য না, সে যদি কোনো কিছু পেয়ে যায়, যার যেটা পাওয়ার যোগ্যতা নাই, সে যদি ওই জিনিসটা পেয়ে যান তাহলে ওই জিনিসটা নিয়ে বড়াই করে, যেমনটা অনুপমের মা করতেন। হ্যাঁ, এই পর্যন্ত এতটুকু বুঝলাম। হ্যাঁ, গজানন অন্নপূর্ণা এটা আমরা পড়ছি। এরপরে বিয়ের জন্য পাত্রর খোঁজ। এই যে বিয়ের জন্য পাত্র খোঁজ, হরিশ একদিন আসেন, এসে সে বলেন যে একজন মেয়ে আছে, একটা মেয়ে আছে, মেয়ের বাপের খবরটা লও। মামাকে এসে হরিশ বলে যে একটা মেয়ের সন্ধান যায়, অনুপমের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছিল। এইটা মেয়ে হরিশ এসে বলে একটা মেয়ে আছে আমার কাছে, একটা মেয়ে আমি চিনি, যে মেয়েটা দেখতেও সুন্দর, যার মানে চরিত্র বা সব দিক থেকে মেয়ে দেখতে সুন্দর, একজন মানে মেয়ের যত বৈশিষ্ট্য দেওয়া যায়, যত সৌন্দর্যের বৈশিষ্ট্য দেওয়া যায় সেটা আমাদের হরিশ দেয়, এবং মামা সেটা শুনে খুব খুশি, এত সুন্দর মেয়ে, মাশাআল্লাহ, হ্যাঁ এত সুন্দর মেয়ে। কিন্তু মামা তো লোভী ছিল, এই কারণে মামা বলে মেয়ের বাপের খবরটা নাও। কেন বাপের খবর নিতে হবে? কারণ বাপ যৌতুক দিতে পারবে কিনা এটা তো মামার জানা দরকার, কারণ মামার চিন্তা কোথায়? যৌতুকে। মামা কিন্তু মেয়ের চিন্তা করে না, মামা চিন্তা করে মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা, কারণ টাকা পয়সা থাকলে কি পাবো? যৌতুক পাবো। হ্যাঁ, এই জন্য বলে মেয়ের বাপের খবরটা লও। এরপরে তিনি বলেন, হরিশ বলেন, ইহা বংশে লক্ষ্মী মোহর ঘট ভরা ছিল, এখন তা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। অর্থাৎ আমাদের এই কল্যাণীর দাদারা জমিদার ছিল, কিন্তু পরবর্তীতে তারা ওই জমিদারের ছেলেরা যা হয়, অলস প্রকৃতির হয়তো, বেচে আর খায়। তো এই বেচা কিনা করতে করতে তাদের যে জমিদারি সেটা খুয়ায় এবং একদম শেষ পর্যায়ে চলে যায়, যার কারণে বলা হয়েছে যে লক্ষ্মীর ঘাট একদমই, একটা সময় লক্ষ্মীর ঘাট অনেক ছিল কিন্তু এখন তা প্রায় শূন্য পায়, কিন্তু যশ সামান্য একদম নিচে কিছু আছে। তো এটা শুনে অনুপমের মামা বলে যে যাই হোক লাস্টের টুকু তো আছে, মেয়ে যেহেতু একমাত্র মেয়ে, তো একমাত্র মেয়ে হওয়ার কারণে তাকে কি করে, তাহলে এর সাথে বিয়ে দেওয়া যায়, কারণ যতটুকু আছে ততটুকু সবটুকুই লওয়া যাবে, এই চিন্তা থেকে মামা বিয়েটা ঠিক করে। ঠিক আছে, এবং কানপুরে গিয়ে থাকা শুরু করেন। কেন পশ্চিমে গিয়ে বসবাস করার কারণ একমাত্র, কারণ আগে জমিদার ছিল এখন গরিব হয়েছে, এই কারণে শম্ভুনাথ সেন তার মান-ইজ্জত বাঁচানোর জন্য কি করে, কানপুরে যেয়ে থাকা শুরু করেন। ঠিক আছে, কিন্তু মেয়ের বয়স 15, তাই শুনিয়ে মামার মন ভার হয়। মেয়ের বয়স 15, বিয়ের সময় 15, সেকালীন যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা লেখেন তখন 15 বছরের মেয়ে মানে হচ্ছে অনেক বছর বয়স, তখন 15 বছর বয়সী মেয়ে মানে হচ্ছে অনেক
মানে বিশাল কিছু, যে মেয়ের বয়স 15 হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই, মেয়ে তো বুড়ি হয়ে গেছে, মেয়ে আর কি নাই, চুরি নাই, মেয়ে আর কি নাই, চুরি নাই, বুড়ি হয়ে গেছে, এই কারণে এটা নিয়ে একটু চিন্তা করে। বাট টাকার কথা শুনে মেয়ে মামা রাজি হয়ে যায়। বরের হাট মহার্ঘ তাহার পর ধনুক ভাঙা পণ, কাজে বাপ কেবল সবুর করিয়াছে কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এইটুকু একটু বুঝে নেই আমরা। যোগ্য বরের অভাব, বরের হাট মহার্ঘ, মহার্ঘ মানে হচ্ছে বর পাওয়াই যায় না, এখন যোগ্যতা সম্পূর্ণ বর বা ভালো বর পাওয়াই যায় না। এবং ধনুক ভাঙা পণ, ধনুক ভাঙা পণ মানে হচ্ছে অনেক পণ চায়, অনেক যৌতুক চায়, যার কারণে মেয়ের বাবা মানে শম্ভুনাথ শুধু সবুর করে, যে একটু সবুর করে দেখি যে আর একটা ভালো ছেলে পাওয়া যায় কিনা। সবুর করতে করতে দেখা যাচ্ছে মেয়ের বয়স কি হয়ে গেছে, 15 হয়ে গেছে। হরিশের রসক গুণে মামা পরবর্তীতে রাজি হয় এবং আমাদের বিনু দাদাকে পাঠায়, যাও তুমি মেয়েটাকে দেখে আসো এবং আশীর্বাদ করে আসো। হ্যাঁ, তো বিনু দাদা আশীর্বাদ করতে যায়, ইষ্টত দাদা বিনু দাদা আশীর্বাদ করতে যায়, মত রুচি ও দক্ষতায় আমি 16 আনা বিশ্বাস করি, অর্থাৎ অনুপম তার বিনু দাদার রুচি বোধে অনেক বেশি বিশ্বাস করে। ঠিক আছে, ঠিক আছে, কি করে, বিনু দাদার প্রতি অনুপমের অগাধ বিশ্বাস, কারণ বিনু দাদা যেটাকে সুন্দর বলে সেটা যে আশ্চর্য রকম সুন্দর এটা অনুপম জানতেন, বন্ধ নয়। এবং বিনু দাদা যখন কল্যাণীকে দেখে আসে, কল্যাণীকে দেখে আসার পরে বলে যে মন্দ নহে খাঁটি সোনা বটে, অর্থাৎ অনুপমের যে পাত্রী হাবি পাত্রী কল্যাণী, কল্যাণীকে হচ্ছে তার সৌন্দর্য, তার রূপ, তার গুণের বৈশিষ্ট্য দেওয়ার সময় এই কথাটা বলে যে মন্দ নহে খাঁটি সোনা বটে, অর্থাৎ বলছেন যে আমাদের কল্যাণী কিন্তু কি মন্দ নয়, তাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাকে দেখতে কি অনেক সুন্দর। এটা শোনার পরে অনুপমের মনে দিল মে লাড্ডু ফুটা রে, এত সুন্দর মেয়ে আমি পাইছি রে। সো এইরকম একটা অনুভূতি হয়, কেন, কারণ বিনু দাদা খাঁটি সোনা বলছে, তার মানে সেটা যে হীরা জহরতের থেকেও বেশি, এটা অনুপম জানতেন। হ্যাঁ, চলনসই, এই কারণে বলেন যে আমরা যেটাকে চমৎকার বলি সেটা বিনু দাদা চলনসই বলে, তার মানে যেটাকে খাঁটি সোনা বলছে সেটা যে কোন লেভেলে সেটা অনুপম খুব ভালো মতোই বুঝতে পারছে। এবং তার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চাশরের কোনো বিরোধ নাই। প্রজাপতির সঙ্গ মানে হচ্ছে হিন্দুদের বিয়ের দেবতা, হিন্দুদের বিয়ের দেবতা, বিয়ের দেবতাকে বলা হয় প্রজাপতির সঙ্গ। ঠিক আছে, বিয়ের দেবতাকে কি বলা হয়, প্রজাপতি সঙ্গ, অর্থাৎ হিন্দুরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বিশ্বাস করে যে তাদের যে বিয়ের দেবতা আছে সেটা হচ্ছে প্রজারাম। এবং অনুপম একজন হিন্দু ছিলেন, তাই সে ভাবছেন তার মানে কি বিয়ের দেবতার সাথে আমার কোনো কি নাই, ঝামেলা নাই, এই কারণে আমাকে আমার ভাগ্যে এত সুন্দর একটা মেয়ে জুটাই দিছেন, তার মানে সে মনে মনে ভেবে নিয়েছেন আমার বিয়ে আজকে হয়েই গেল। হ্যাঁ, তো গায়ে হলুদের পালা আসে, গায়ে হলুদে যায় সবাই, আদমশুমারি করিতে পারবে। মানে আমাদের বাঙালি সমাজে একটা বিষয় আছে, বাঙালি সমাজে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যারা ছেলেদের পরিবার আছে, এই ছেলেদের পরিবার মেয়েদের পরিবারকে যতভাবে ছোট করা যায় সব ধরনের চেষ্টা করে। সেম চেষ্টাটা আমাদের অনুপমও করেন, অনুপমের পরিবারও করেন, শম্ভুনাথ সেনকে যতভাবে ছোট করা যায়, যতভাবে অপদস্থ করা যায় সেই চেষ্টা করে, যার কারণে সে হলুদে, শুধুমাত্র গায়ে হলুদে এত মানুষ পাঠাইছে যা বলার বাইরে, মনে হয় পুরা গোষ্ঠী সুদ্ধা লয়ে গেছে, যে বিয়ে একটা হইতেছে গোষ্ঠী হদা গোষ্ঠী মিলা যায় কি কর গায়ে হলুদে হলুদ দিয়ায়, বুঝছো। এরপরে কি হয়, বিয়ের একটা যাত্রা হয়, এই যাত্রা থেকেও অনেক সময় প্রশ্ন আসে, এই জন্য আমরা পড়তেছি। এরপরে বিয়ের যে যাত্রাটা ঘটে সেটা কি, ব্যান্ড বাঁশি শখের কাঙ্ক্ষা সবকিছু নিয়ে বিয়ে বাড়িতে যায়। অনুপম বিয়ে করতেছে, টাকা পয়সা আছে বাপের, অনুপম যাচ্ছে বিয়েতে, সবাইকে তো দেখাইতে হবে, অনুপম যাচ্ছে বিয়েতে, পুরো এলাকা একদম ধুমধারাক্কা, হ্যাঁ, তো ধুমধারাক্কা করে বিয়েতে যাচ্ছে সবাই, মানে পুরো মহল্লা যেন জেনে গেছে যে অনুপমের বিয়ে হচ্ছে। তো বিয়ের যাত্রীতে এভাবে যায়, সঙ্গীত সরস্বতী পদ্মাবন দলীয় বাদ্য সবকিছু নিয়ে, মানে একটা বিয়েতে যত ধরনের বাদ্যকতা বাজানো যায় সব নিয়ে যাচ্ছে। পঞ্চস্বর মানে হচ্ছে বিয়ের দেবতা, পঞ্চস্বর মানে হচ্ছে বিয়ের দেবতাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, শান্ত খান, প্রজাপতির পঞ্চস্বর মানে হচ্ছে বিয়ের দেবতা, বুঝছো, ক্লিয়ার। তাহলে বিয়ের যাত্রাটা আমরা জানলাম, বিয়ের যাত্রাতে কি করছে, হ্যাঁ, শান্ত, এমন ভাবে বিয়ে করতে যাইবা না যেন এলাকার কষ্ট হয়। যেমন আমরা এখন দেখি বিয়ের বাড়িতে এমন বক্স বাজায় না, বাজায় 3 দিন আর ঘুমানো যায় না পাশের এলাকায়, তো ওই কাজটা আমাদের অনুপম করছে। এরপরে বিয়ে বাড়িতে যায় পৌঁছাইলো, বিয়ের আসরে যে অনুপম পৌঁছাইলো, এরপরে কি ঘটলো, বিয়ের আসরে বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইল না। কেন খুশি হইল না, কারণ শম্ভুনাথ সেন
খুবই সামান্য কিছু আয়োজন করছে। মানে অনুপম গেছে একদম ব্যান্ড পার্টি লয়া বিয়ে আজকে করতেছি, হ্যাঁ, একটা ভাবের মধ্যে গেছে, কিন্তু মামা যায় দেখলো জাস্ট সামান্য একটা প্যান্ডেল করছে আর একটা বিয়ের আসর করছে। এতটুকু দেখে মামা খুবই অখুশি হইলো যে আমার ভাগ্নের বিয়ে এত আয়োজন করে নিয়ে আসলাম, আর আয়সা দেখি এরকম একটা সাদামাটা আয়োজন। এটা দেখে মামা খুবই অখুশি হয়, এবং সেখান থেকে তিনি হচ্ছে একটু মানে রাগান্বিত হয় যে এইভাবে কেন আয়োজন করছেন, একটু আয়োজন করবেন না? জি স্যার বলেন। সাইমা কি অবস্থা? শম্ভুনাথ ব্যাপারটা নেয়ার ঠাট্টা করেন, হ্যাঁ। এরপরে বিয়ে হবে, এরপরে কি হয়, বিয়ে হবে। এই টাইমে বিয়ে হওয়ার আগে মামা যেহেতু লোভী ছিল, কার নেটে প্রবলেম? আমার নেটে প্রবলেম নাই, তোর নেটে প্রবলেম, যা। হ্যাঁ, তো মামা কি করলেন, বিয়ে হবেন, মামা তো কি অর্থলোভী, যৌতুক লোভী, এবং মামা কাউকে বিশ্বাস করেন না। মামা মনে করেন আমি সবার সাথে ভণ্ডামি করেন, আমার সাথেও মনে হয় ভণ্ডামি করবে। এই চিন্তা করে আমাদের মামা শম্ভুনাথকে ডাক দেয়, বিআই সাহেব এদিকে আসেন, বিআই সাহেব আসেন। আসার পরে বলেন যে বিয়ে তো দিচ্ছেন, বিয়ে তো হবেই কিছুক্ষণ পরে, কিন্তু বিয়ে হওয়ার আগে আপনার মেয়ের গায়ে যে গহনাগুলো দিচ্ছেন, মানে যৌতুক হিসেবে যে গহনাগুলো দেওয়া হচ্ছে, এই গহনাগুলো আমি একবার কি করতে চাই, পরীক্ষা করে দেখতে চাই। মানে বিয়ে হওয়ার আগেই বলতেছে গহনা, মানে মামা মনে করতেছেন যে হয়তো আমি ঠকে যাইতে পারি, হয়তোবা 2 নাম্বারে গহনা দিতে পারে বা খাতপূর্ণ গহনা দিতে পারে। এটা চিন্তা করে মামা কি করেন, শম্ভুনাথকে ডাকে এবং ডেকে বলে আমি গহনাগুলো পরীক্ষা করে দেখতে চাই, কাছে ঠকবে না, তাই গহনাগুলো ফাঁকি দিতে পারে। এইটা চিন্তা করে মামা শম্ভুনাথ সেনকে ডাকেন এবং বলে আমি কি গহনাগুলো পরীক্ষা করে দেখতে চাই। এটা শুনে শম্ভুনাথ বাবু একটু রাগান্বিত হয়, বিয়ে দিলাম না, গহনা পরীক্ষা হবে? এটা দেখে শম্ভুনাথ বাবু অনুপমকে ডাক দেয়, অনুপমকে বলে যে বাবা তুমি এদিকে আসো। অনুপম আসেন এবং অনুপমকে শম্ভুনাথ বাবু, মেয়ের বাবা শম্ভুনাথ সেন বলেন যে হচ্ছে বাবা তোমার মামা তো এরকম এরকম চাচ্ছে, গহনা পরীক্ষা করতে চাচ্ছে, তুমি কি বলো? অনুপম উত্তর দেয় যে আমি কিছুই জানি না, আমার মামা যা বলবে তাই। অর্থাৎ এই কথার মাধ্যমে আমাদের অনুপম যে মানে একদমই ব্যক্তিত্বহীন, তার যে নিজের বলার মতো কিছু নাই বা সে যে কিছুই জানে না, সে বিষয়টা সে এখানে প্রকাশ করে। যে যখনই অনুপম কে ডাকা হয়, অনুপম বলে আমি কিছুই জানি না, মামা যা বলবে তাই। ছেলে বিয়ে করতে আসছে, ছেলে বলবে যে না মামা এগুলো করা যাবে না, একটা মান ইজ্জতের বিষয়, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাই নাই, এই কথাটা বলে, ঠিক আছে। এরপরে কি করে, সোমনাথ বাবু রেগে যান, রেগে গিয়ে গামছায় বেঁধে সমস্ত গহনা নিয়ে আসে এবং গহনা এনে কি করে শেখরার কাছে দেয়, শেখরাকে যে গহনা পরীক্ষা নিরীক্ষা করে বা গহনা বানায় তাকে নিয়ে আসে, ঠিক আছে। এরপরে পিতৃমহোদয়ের আমলের গহনা, মানে হচ্ছে দাদার আমলের গহনা ছিল, যার কারণে কি করে যাদের ঘুম আসতেছে আসসালামু আলাইকুম আপনারা আসতে পারেন, আপনাকে আমরা ক্লাস শেষে আপনাকে আমি সুন্দর মতো ক্লাস থেকে বের করে দেবো, হ্যাঁ। আমাদের মেহেদি আপু আর হচ্ছে আমাদের নূর ভাই, আপনাদের আজকে থেকে আর আমাদের এই কোর্সে ক্লাস করার কোনো প্রয়োজন নাই, যেহেতু ঘুম আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা যেতে পারেন, একটু পরে আপনারা গ্রুপ থেকে আউট হচ্ছেন। এরপরে কি করে গহনা পরীক্ষা নিরীক্ষা করে এবং পরীক্ষা নিরীক্ষা করে শেখরা বলে এ তো একদম খাঁটি মানদাতা মদের, মানে অনেক পুরনো আমেলের গহনা, এই গহনার মধ্যে কোনো খাদ থাকতে পারে না, এই গহনার মধ্যে কি থাকবে না, কোনো খাদ নাই, এই কথাটা বলেন। এবং এটা শুনে আমাদের মামা খুশি হয়ে যান এবং শম্ভুনাথ সেন এরপরে একজোড়া ইয়াররিং দেয়। ইয়াররিং কি, কানের দুল। এই কানের দুল দিয়েই মামা বিনু দাদার মাধ্যমে কি করেছিল, বিনু দাদাকে দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করেছিল। আশীর্বাদ করা হয়েছিল ইয়াররিং দ্বারা, আশীর্বাদ করা হয়েছিল কি দ্বারা, ইয়াররিং দ্বারা, কানের দুল দ্বারা। তো এই কানের দুলটা নিয়ে আসে শম্ভুনাথ সেন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, অপমান কিভাবে করতে হয় সেটা জানে। সো কি করে তিনি ইয়াররিংটা আনে এবং শেখরার হাতে দিয়ে বলে এটা একটু পরীক্ষা করে দেখেন, এবং শেখরা বলে ইহা বিলেতি মাল, মানে বিদেশি মাল, যাহা নষ্ট পচা, যার ভিতরে কি, যার ভিতরে খাদে ভরা, স্বর্ণের ভেতরে খাদ, স্বর্ণের ভেতরে পচা। যেমন এই যে কিছু কিছু ভণ্ড পোলাপান আমাদের কোর্সে ভর্তি হয়েছে, যারা আসলে ক্লাস করতে হয় না, শয়তানি করতে হয়। কালকে রাত্রে অনেক রাত ভরতে নাকি পড়ছে, মাশাআল্লাহ। কত রাত ভরে পড়ছো বাবা? 12, 1টা, 2টা? এমন ভাবে বললা শুই না তো আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। ঠিক আছে, এবং ইয়ারিং দিয়ে আশীর্বাদ করে, এই ইয়ারিংটা একদমই পচা ছিল, এই জিনিসটা উল্লেখ করছে। এবং এরপরে মামা একটু অপমান বোধ করে যে আমার দেওয়া গহনার দিকে সেই রকম একটা কথা বললো, হ্যাঁ, এটা নিয়ে অপমানিত হয়। এরপরে কি ঘটেন, এরপরে শম্ভুনাথ বাবু মামাকে বলে যে তাহলে আপনারা এখন খাওয়া দাওয়া করে নেন, এবং মামা বলে খাওয়া দাওয়া কেন করব,
আগে বিয়ে হোক তারপরে খাওয়া দাওয়া করে। কিন্তু মামা বলেন যে মাথা ব্যথা করতেছে, তুই জাগা ভাই, আর আমাদের মেহেদি আপু তুমিও যাও গা, রাত 1টা পর্যন্ত পড়ছো, 8টার সময় ঘুমাও আর 1টার সময় পড়ো, তুমি নাটক কম করো প্রিয়, ঠিক আছে। তো এরপরে মামা বলে যে আমরা এখনই কেন বিয়ের আসর থেকে কেন যাবো, আগে বিয়ে পড়াই তারপরে না হয় খাওয়া দাওয়া করব। কিন্তু এটা না করে আমাদের সোমনাথ বাবু বলে যে তার আর দরকার হবে না, আপনারা খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পরে গাড়ি ডেকে বলে যে আমি গাড়িটা ডেকে দিচ্ছি, আপনারা এখন আসতে পারেন। অর্থাৎ অপমানের লেভেলটা কোন লেভেলে হইতে পারে, গহনা পরীক্ষা করাইলো, এরপরে সুন্দর মতো খাওয়া দাওয়া করাইলো, তারপরে বলতেছে আর বিয়ে দিব না, তুমি কি করতে পারো, তোমরা এখন আসতে পারো, তোমরা এখন কি করতে পারো, আসতে পারো। মানে অপমান তিনি করলেন কিন্তু একটু ঘুরাইয়া করলেন, হ্যাঁ, মানে খাওয়াইছেন একদম পেট মানে ভরপুর করে খাওয়াইছেন, খাওয়ানোর পরে বলতেছে এবার আপনারা আসতে পারেন, আমি আর আমার মেয়ের বিয়ে দিব না। যেই ছেলের ব্যক্তিত্ব নাই, যে ছেলে সবার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, যে শুধুমাত্র যৌতুকের টাকার লোভে বিয়ে করে, তার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। এটা শুনে আমাদের মামা অপমানিত হন এবং একদম ব্যান্ড বাটি নিয়ে বাজাইতে বাজাইতে গেছিল, আর নিস্তব্ধ হয়ে একদম মরা শ্মশানের মতো তারা ঘুরে আসেন। এবং সেখানে একটা লঙ্কা কাণ্ড ঘটায়, মামা খুবই রাগান্বিত হয়েছেন, কিরে বিয়ে করতে আসলাম, বিয়েও করতে পারলো না, আবার ওই যে গহনা পরীক্ষা করে দেখলো খাঁটি গহনা, কিন্তু সে সেগুলো নিতে পারলো না। এটা দেখে মামা অনেক রাগান্বিত হয় এবং বরযাত্রীদের বলে যে তোদের হাতে ছাইরা দিলাম, ভাঙচুর করে এবার চইলায়। তো মামার কথা মতো বরযাত্রীরা কি করে, বিয়ের আসর একদম ভাঙচুর করে তছনছ করে চইলা আসে, ঠিক আছে। এবং মামা কি করে, মামা সেখানে পাক যন্ত্রটা সমস্ত অন্ন শুদ্ধ হয়ে সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিয়া পড়িল। তবে আফসোস মিটিত, মানে এরপরে মামা, মানে মামার ভেতরে একটা আফসোস ছিল, সবকিছু ভাঙ্গা চুরে আসলাম, তারপরে যদি আরেকটু ভাঙতে পারতাম তাহলে হয়তো আফসোস মিটতো, এই কথা তিনি মনে করেন, ঠিক আছে। এই পর্যন্ত। এরপরে অনুপমের কল্পনা, বিয়ে তো আর করা হইল না, অনুপমের তো বিয়ে করা হইল না, কিন্তু বিনু দাদা তো বলছিল খাঁটি সোনা বটে। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? দ্রুত বলো ভাই, ক্লাসটা 10 থেকে 15 মিনিট হবে, টেনশন নাই, একটু 10-15 মিনিট একটু ওয়েট করো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। আজান দিচ্ছে, সো আমরা আজান টাইমটা ওয়েট করবো, আর তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলবা। জি ভাইয়া, কোর্সটা আমাদের অফিস, হেড অফিস ঢাকাতে, সো ঢাকা থেকে আয়োজন করা হচ্ছে, ঢাকা থেকে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে। সো সেই টাইম অনুযায়ী আজান হচ্ছে, তো আজানের জন্য আমরা একটু চুপ ছিলাম। তো এরপরে অনুপম কি করে, অনুপম কল্যাণী সম্পর্কে জানছে বা কল্যাণী সম্পর্কে শুনছে, এটা শুনে অনুপম নিজে নিজে কল্পনা করে এবং
এক কোনায় এসে কি করে, ঘরের এক কোনায় বসে বসে সে কান্নাকাটি করে। এরকম আমাদের অনুপমের চিন্তা ভাবনা, মানে অনুপম যেটা অনুভব করতেছিল সেটাই সে কল্যাণী বলে, সে কল্যাণী বলে চালাই দেয় যে আমি কল্যাণীকে মিস করতেছি বা আমি কষ্ট পাইতেছি, কল্যাণীও মনে হয় আমার মতো কি হচ্ছে, কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি করে কল্যাণ, অনুপম অনুপম একা একা কল্পনা করে, আমরা কল্পনা করি না, কোনো কিছু না পাইলে আমরা চিন্তা করি এরকম এরকম যদি হইতো, অনুপম এরকম চিন্তা ভাবনা করতেছিল। ঠিক আছে, এরপরে কি হয়, টেনে, এরপরে আমাদের যে গল্পের মূল মানে মূল যে বিষয়টা সেটা এখানে আসে। কল্যাণী টেনে যাচ্ছিল, সেই টাইমে আমাদের অনুপম তার মাকে নিয়ে টেনে করে যাচ্ছিল, এমন সময় টেনে একটা ঘটনা ঘটে। শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই যে মধুর কণ্ঠ, এই কণ্ঠটা অনুপম শুনতে পায়। এখন ঠিক আছে, দেখো এখন সাউন্ড ঠিক আছে। এবং এই ট্রেনে কল্যাণীর সাথে দেখা হয়, ট্রেনে কল্যাণীর সাথে কি হয়, অনুপমের দেখা হয়। এবং কল্যাণীকে যখন অনুপম এবং অনুপমের মা দেখে তখন বলে, হায় মেরা দিল তো গার্ডেন গার্ডেন হো গিয়া। এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, এটা হচ্ছে দেখ ভাইয়া সাউন্ড মেবি এখন সমস্যা নাই। এখন সাউন্ড সমস্যা নাই, দেখো সাউন্ড এখন ঠিক আছে। হ্যাঁ, সো কি হয়, সো ওই কথাটাই তারা মনে করে এবং কল্যাণীকে দেখে। এবং ট্রেনের মধ্যে একটা ঘটনা ঘটে, ছোট্ট একটা ঘটনা, ফার্স্ট ক্লাস টিকিট কাটতে পারে নাই, তারা লোকাল ক্লাসে যাইতেছে। অনুপমের তো কোনো ব্যক্তিত্ব নাই, সো ট্রেন থেকে কি করে, অনুপম কোনো টিকিট কাটতে পারে নাই, মানে সেকেন্ড ক্লাস একটা ট্রেনে টিকিট কাটতে, সো অনুপমকে বাইর করে দিচ্ছে। অনুপম মানে টিকিট যারা দেখে তাদেরকে কিছুই বলতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। সেই সময় কল্যাণী আসে এবং কল্যাণী এসে অনুপমের মায়ের হাত ধরে বলে, আমাদের ট্রেনে জায়গা আছে, আপনারা আমাদের ট্রেনে চলে আসেন, আমাদের ট্রেনে জায়গা আছে, আপনারা আমাদের ট্রেনে কি আসেন, চলে আসেন, এই কথাটা বলে। এবং এটা দেখে অনুপম আরো বেশি মুগ্ধ হন। এবং যখন অনুপমের মা অনুপমকে কল্যাণীকে জিজ্ঞেস করে তোমার পরিচয়, মানে কল্যাণীর পরিচয় যখন জিজ্ঞেস করে, কল্যাণী যখন বলে আমি শম্ভুনাথ বাবুর মেয়ে এবং আমি কানপুরে থাকি, তখন অনুপমের মা এবং কল্যাণী বুঝতে পারে এই মেয়ে হচ্ছে সেই মেয়ে যে মেয়ের সাথে আমার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। এটা দেখে অনুপম আরো বেশি আফসোস করে যে এই মেয়েটা আমার ঘরের বউ হওয়ার কথা ছিল আর সে আমার ঘরের বউ না। এরপরে কি করে, অনুপম আবার তাকে বিয়ের একটা প্রস্তাব দেয়, যে বিয়ের প্রস্তাব দেয় যে আবার হচ্ছে যা ঝামেলা হয়েছে, যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে তুমি হচ্ছে সেই সমস্যাটা সমাধান করে আমরা চলো আবার বিয়ে করি। এই প্রস্তাবটা যখন দেয়, এই প্রস্তাবটা যখন দেওয়া হয় তখন কল্যাণী বলে যে আমি আর বিয়ে করব না, আমি আর কি করব না, আমি আর বিয়ে করব না, আমি মাতৃ আজ্ঞা নিয়েছি। মাতৃ আজ্ঞা মানে কি, মাতৃ আজ্ঞা মানে হচ্ছে, ভাই সাউন্ড এখন মোটামুটি ঠিক আছে, আমি আমার যতটুকু ধারণা, সাউন্ড সমস্যা হওয়ার কথা না, সাউন্ড এখন যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে, একটু চেক করো তোমরা। ঠিক আছে, মাতৃ আজ্ঞা রয়েছে, যখনই বিয়ে করতে বলে তখন বলে কি আমি মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা মানে, মাতৃ বলতে এখানে দেশ মাকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে, দেশ মাকে বোঝানো হয়েছে, দেশ মাকে বোঝানো হয়েছে, অর্থাৎ দেশ মায়ের প্রতি তার যে আবেদন, তার যে নিবেদন, সেই নিবেদনটা করে। কিন্তু ওই যে কল্যাণী বলছিল এইখানে জায়গা আছে, কি বলেছিল, এইখানে কি আছে, জায়গা আছে, টেদের জায়গা আছে, আর আমাদের অনুপম মনে করছে তার মনেও হয়তোবা জায়গা আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গল্প। এরপরে অনুপম অনেকভাবে চেষ্টা করেছে, কল্যাণীর সাথে থাকার চেষ্টা করেছে, কল্যাণীর কাছে আবেদন করেছে, নিবেদন করেছে, তারপরেও কখনো কি হয়নি, কখনোই কল্যাণী আর অনুপমের মিলন ঘটে নাই। তো আমাদের রবীন্দ্রনাথ ফাজিল বেটা আর মিলনটা ঘটায় নাই। কিন্তু আমাদের কল্যাণী, আমাদের অনুপম ওই যে জায়গা আছে ওই কথাটা ধরে এখনো বসে আছে। জি ভাইয়া, ক্লাসটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই বুঝতে পারছো গল্পটা কি, মোটামুটি ভাবে বুঝতে পারছো কিনা একটু বলো। এখন আমরা উদ্দীপক নিয়ে পড়বো। উদ্দীপক আমি জাস্ট তোমাকে কিছু টেকনিক শিখাই দিব, জাস্ট 3টা টেকনিক শিখাই দিব। 3টা টেকনিক শিখলে অনুপম আর কল্যাণীর জীবন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তুমি 100-এ 100 অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সবাই 3টা টেকনিক আশা করি মনোযোগ দিয়ে শিখবা। তো সবাই রেডি কিনা বলো, টেকনিক শেখার জন্য রেডি কিনা সবাই বলো।
গল্পটা তোমাকে জাস্ট একটু পড়াই দিলাম, এটাতে তোমাদের উপকার হয়েছে, কারণ গল্পটা পড়া দরকার। অনেকে আছে গল্পটা পড়ো নাই, নোট কিচ্ছু করা লাগবে না, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তুমি পিডিএফটা পড়বা, বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা করবা। হ্যাঁ, নোট করার দরকার নাই আপাতত। নোট করলে শুধুমাত্র চরিত্রের বৈশিষ্ট্যগুলো নোট করে রাখতে পারো খাতায়। হ্যাঁ, রেডি সবাই? তাহলে আমাদের এই গল্পের মূল ভাবটা আমরা বুঝলাম। গল্পের মূল ভাবটা কি বুঝলাম? গল্পের মূল ভাবে আমরা তিনটা জিনিস পাইছি। কি তিনটা জিনিস তোমরা কি বলতে পারবা? তিনটা জিনিস। একটা পাইছি যৌতুক প্রথা। যৌতুকের জন্য কি করে মামা তোড়জোড় করে, বিয়ে করতে যাওয়ার আগে যৌতুক নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের এই গল্পে তিনটা জিনিস পাইছি। তিনটা জিনিস আমি দেখাই দিচ্ছি। যৌতুক নিয়ে গন্ডগোল, বিয়ে করতে যায় আগে যৌতুকের হিসাব নিকাশ, যৌতুক কত পাওয়া যাবে, স্বর্ণ কি খাঁটি নাকি ভেজাল, এটা নিয়ে আমরা পাইছি। সো এটা হচ্ছে যৌতুক প্রথা পাওয়া যায়। এরপর নারীর অবহেলিত অবস্থা। মেয়ে হয়েছে বইলা, মেয়ের বয়স 15, তার মানে তাকে আর বিয়ে করা যাবে না, অনেক বুড়ি হয়ে গেছে, তার আর ডেট নাই, ডেট ওভার হয়ে গেছে। মেয়ে বলে তাকে কি করা হয়? ছোট করা হয়, হেও করা হয়। মেয়ে বলে তাকে সস্তা মনে করা হয়। যেমন কল্যাণীকে কি করা হয়? কল্যাণীর বয়স যখন 15, তখন তাকে বিয়ে করতে সবাই অসম্মত হয়। আবার মেয়ে বলে তা মানে বিয়ে করবে, এই কারণে তাকে কি করতে হবে? মেয়ের বাবাকে ছোট করতে হবে, ছোট অবহেলা করতে হবে, যতভাবে অপদস্থ করা যায় সেই ব্যবস্থাগুলো আমাদের মামা করে, যেটা হচ্ছে নারীকে অবহেলার একটা স্বামী। আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা অসামান্য নারীর প্রতিবাদ। নারীর প্রতিবাদটা আমরা কোথায় পাই? নারীর প্রতিবাদ যখন কল্যাণী বলে আমি আর বিয়ে করব না, আমি আমার দেশের জন্য কাজ করব, আমি আমার মায়ের আজ্ঞা বা আমার মায়ের আদেশ পালন করব, তখন এই কথা দ্বারা আমাদের কল্যাণীর যে সাহসিকতা, সাহসিক প্রতিবাদ, সেই প্রতিবাদটা আমরা পাই। ঠিক আছে, তাহলে এই তিনটা বিষয় পাই: নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার। এই তিনটা বিষয় আমরা এই গল্পের মধ্যে মূল ভাব। এত আবির্ভাবে এত কিছু করার পরে আমরা এই তিনটা বিষয় পাইছি, তাই না? সবাই বুঝছো? এই তিনটা জিনিস পাইছি। এখন আমরা তো গ নাম্বার অ্যান্সার জানলাম, এবার ঘ নাম্বার অ্যান্সারটা আমরা জানি। ঘ নাম্বারের প্রশ্নে যদি তোমাদের উদ্দীপক আসে, তাহলে উদ্দীপক আসবে এই তিনটা বিষয়। সবাই স্ক্রিনশট দাও: নারী শিক্ষা, যৌতুক প্রথা, আর হচ্ছে নারী পুরুষের অধিকার। তোমাদের সৃজনশীল প্রশ্ন যদি আসে, উদ্দীপক আসিলে এই তিনটা টপিকের বাইরে আর কিছু থাকিবে না। তোমরা চাইলে 100টা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, গাইড থাকলে, টেস্ট পেপার থাকলে 100টা গাইড টেস্ট পেপার ফলো করতে পারো। সব সৃজনশীল, সব উদ্দীপক এই তিনটা বিষয় নিয়েই থাকে। সব থেকে বেশি থাকে আমাদের যৌতুক প্রথা। তো এই তিনটা জিনিস তোমরা কি করো? স্ক্রিনশট দিয়ে রাখো। সবাই স্ক্রিনশট দিলে এসএস ডান লিখবা, সবাই স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবা। এই তিনটা জিনিস সবার মনে রাখা দরকার। যদি এই তিনটা জিনিস পারো, তুমি উদ্দীপকে অপরিচিতা থেকে যে জঙ্গল থেকে উদ্দীপক দেয়, সেটা শিক্ষামন্ত্রী মিলন প্রশ্ন করুক আর দীপু খালা করুক, যেই করুক, এই তিনটার বাইরে আর কোনো উদ্দীপক আসবে না। নামাজের টাইমের আগে আমি তোমাদের ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবাই? ডান ডানা ডান, ডান ডান ডান। এখন নারী শিক্ষা কোনটা? আমাদের কল্যাণী কি করে? নারীদের শিক্ষার জন্য কাজ করে। কল্যাণী নারীদের শিক্ষার জন্য কাজ করে। কল্যাণী নারীদের শিক্ষা দিতে চায়, নিজে শিক্ষিত হতে চায়, এটা হচ্ছে নারী শিক্ষা। যৌতুক প্রথা, যৌতুক প্রথা কোনটা? বিয়ের আসরে বিয়ে ভেঙে দেয় যৌতুকের জন্য, টাকা পয়সা নেয় না, এটা। আর নারী পুরুষের অধিকার কোনটা? নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে, কিন্তু নারীকে হেয় করা হয়, অবহেলিত করা হয়, আর পুরুষকে মনে হয় রাজার দোলাল, আলালের ঘরের দোলাল মনে করা হয়। সেটাই হচ্ছে আমাদের নারী পুরুষের অধিকারের অংশ। ঠিক আছে, এখন তোমরা কি করবা? মাত্র 3টা সৃজনশীল পড়বা। কয়টা সৃজনশীল? 3টা। নারী শিক্ষা নিয়ে একটা সৃজনশীল পড়বা, যৌতুক প্রথা নিয়ে একটা সৃজনশীল পড়বা, নারী পুরুষের অধিকার নিয়ে একটা সৃজনশীল পড়বা। এই 3টা সৃজনশীলে যা লেখা আছে, তোমাদের অপরিচিতা নিয়ে যদি সৃজনশীল আসে, ওই 3টা লেখা, 3টা সৃজনশীলের লেখা, যখন তোমার নারী শিক্ষা নিয়ে আসবে, নারী শিক্ষা নিয়ে তুমি একটা উদ্দীপক করছো এবং উত্তরও করছো, তো ওই লেখাটাই তুমি লিখবা। শুধু আমাদের উদ্দীপকে নামগুলো চেঞ্জ হয়, সুন্দরী, আবুল, কাবুল। আমাদের উদ্দীপকে ব্যক্তি চেঞ্জ হয়, কিন্তু উদ্দীপকের মূল যে থিম, সেই থিম কখনোই চেঞ্জ হয় না। সো আমরা যদি যৌতুক প্রথা নিয়ে একটা সৃজনশীল পড়ি, যৌতুক প্রথা নিয়ে তুমি বানায় আর অন্য কিছু লিখতে পারবে না। ওই একটা সৃজনশীলে যা লেখা আছে উত্তরে, তাই তোমাকে লিখতে হবে। ভবিষ্যতে যত উদ্দীপক লিখবা যৌতুক প্রথা নিয়ে, ওই একটা লেখায়, শুধু নাম চেঞ্জ হবে। উদ্দীপকে সুন্দরী আছে, তুমি যৌতুক প্রথা নিয়ে লিখবে সুন্দরী যৌতুক প্রথার কারণে বিয়ে হয় নাই,
তো যৌতুক প্রথায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে দিবা। নারী শিক্ষা নিয়ে একটা সৃজনশীল পড়ছো, নারী শিক্ষা নিয়ে যদি তোমার উদ্দীপক আসে, ওই একটা সৃজনশীলের লেখায় তোমাকে বারবার লিখতে হবে, তোমাকে নতুন লেখা আর বানাইতে হবে না, নতুন লেখা শিখতে হবে না, নতুন লেখা জানতে হবে না। নারী পুরুষের অধিকার নিয়ে একটা সৃজনশীল পড়লে উদ্দীপকের নাম চেঞ্জ হয়ে যত নারী পুরুষের অধিকার নিয়ে উদ্দীপক আসুক, ওই একটা সৃজনশীলই হচ্ছে কি আসবে, এর বাহিরে তোমাকে আর কিছু লিখতে হবে না। তো আমাদের মাত্র 3টা সৃজনশীল পড়তে হবে। কয়টা? মাত্র 3টা সৃজনশীল যদি আমরা পড়ি, আমাদের অপরিচিততা নিয়ে যদি 1000টা প্রশ্ন হয়, 1000টা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবা। বিষয়টাকে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই যে এই তিনটা বিষয় নিয়ে তোমাদের 3টা সৃজনশীল পড়তে হবে, নারী শিক্ষা, যৌতুক প্রথা এবং নারী পুরুষের অধিকার। এই একটা সৃজনশীল পড়লে দেখবা 50টা উদ্দীপক এই একটা সৃজনশীল নিয়ে আসছে যৌতুক প্রথা নিয়ে, এবং আমি তোমাদের বাড়ির কাজটাও যৌতুক প্রথা নিয়ে দিছি। বুঝছো সবাই? পারবা লিখতে? কি পারবা কিনা একটু বলো। নূর বলছো জি স্যার। এরপরে কি লেখছো, লঙ্ক দাস নাকি দাস? মেহেদি নূর বলছো জি স্যার। তারপরে তামিম বলছো বুঝছি। আচ্ছা, তারপর রাজু, আরো যারা আছে বুঝছো কিনা বলো। এলিয়েন নাকি, এটা কি এলিনা, এলিয়া, আলিয়া? আচ্ছা, আলিয়ারে এলিয়ান বানাই ফেলাইছি। যাই হোক, সৃজনশীল গ্রুপে দিবেন কি? জি ভাইয়া। সবাই বুঝছো কিনা বলো। তৌহিদুল বুঝতে পারছো, শফিকুল বুঝতে পারছে, ইভা হোমওয়ার্কটা কি? আচ্ছা, আমাদের হোমওয়ার্কটা হচ্ছে এই যে সৃজনশীলটা সবাই বাড়ির কাজ করবা। আমি সৃজনশীলের উত্তরটা বলে দিচ্ছি, বাট তোমরা তোমাদের নিজেদের মতো লিখবা। কাকে মাকাল ফলের সাথে তুলনা করা হয়? অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করা হয়। একে বলেন মহার্ঘ, তাহার উপর ধনুক ভাঙা পর। এই কথার অর্থ কি? মহার্ঘ মানে হচ্ছে মানে কম, মহার্ঘ মানে কম, অর্থাৎ বর মানে ভালো বর বা যোগ্যতা সম্পর্কে, যোগ্যতা সম্পূর্ণ বর পাওয়া এখন খুবই মুশকিল, যোগ্যতা সম্পূর্ণ বর পাওয়াই যায় না। তার মধ্যে আবার কি ধনুক ভাঙা, অধিক পদ, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তো তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখবা, আমি দেখবো। এরপর উদ্দীপকে কি হয়েছে দেখো। কন্যার পিতা রায় বাহাদুর হাতে পায়ে ধরে শুভ কাজ সম্পূর্ণ হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। রায় বাহাদুর বলিলেন, টাকাটা হাতে না পাইলে বর সভাস্থ যাইবে না। এই ঘটনা অনুপমের একটা অন্তপূর্ণ একটি কান্নার রোল পড়িয়া গেল। ইহা মধ্যে একটি সুবিধা হইল, বর সাহস করিয়া পিতাদেবের অবাধ্য হইয়া উঠিলেন। সে ব্যাপক বলিয়া বসিলেন, কেন বেচা কেনা দরদাম, কোনো বেচা কেনা দরদাম হবে না, কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। এখানে 3টা চরিত্র আছে, রায় বাহাদুর, এরপরে আমাদের রাম সুন্দর, আর হচ্ছে আমাদের বর, তাই না? 3টা চরিত্র। রায় বাহাদুর আমাদের শম্ভুনাথ সেন, রাম সুন্দর আমাদের শম্ভুনাথ সেন, রায় বাহাদুর আমাদের নানা, আর আমাদের বর হচ্ছে অনুপম, তাই না? এখানে বলছে উদ্দীপকে বরের সাথে অপরিচিত গল্পে অনুপমের কোন বিষয়টি বৈসাদৃশ্যপূর্ণ? বৈসাদৃশ্য মানে অমিল। অমিল কোনটা? আমি উত্তরটা বলে দেই তোমাদের। অমিলটা হচ্ছে মামা অনুপমকে যখন শম্ভুনাথ সেন বলছিল তোমার মামা তো এরকম করতেছে, গহনা পরীক্ষা করতে চাইতেছে বা বিয়ে এখন ভেঙে দিতে যাচ্ছে, তুমি কি বলো? তখন অনুপম বলে মামা যা বলে তাই। কিন্তু এখানকার বর দেখো সাহস করে বলে আমি বিয়ে করতে আসছি, বিয়ে করেই যাবো। অর্থাৎ অনুপমের কোনো ব্যক্তিত্ব ছিল না, কিন্তু আমাদের উদ্দীপকের বরের কি আছে? ব্যক্তিত্ব আছে, সাহস আছে, কথা বলার ক্ষমতা আছে। তো এই বিষয়টা হচ্ছে কি বৈসাদৃশ্য। তোমরা লিখতে পারবা না গ নাম্বার? সবাই বলো লিখতে পারবা? লিখতে পারবা কিনা বলো। আচ্ছা, খ নাম্বারটা আরেকবার বলি। মহার্ঘ মানে হচ্ছে কম, মানে যোগ্যতা সম্পূর্ণ ভালো বর পাওয়া খুবই কষ্টকর, এবং ধনুক ভাঙা পর মানে অধিক বন। ধনুক ভাঙা পদ বলতে এখানে যে যৌতুকের পরিমাণটা বোঝাইছে। যৌতুকের পরিমাণ এত বেশি যে বলছেন যে মানে সবকিছু ভেঙে চলে যায়, এরকম অধিক বোঝাইতে, মানে ভালো বর পাওয়াও যায় না, আবার ভালো বর পাওয়া গেলে অধিক পরিমাণে যৌতুক দিয়ে তারপরে দিয়ে দিতে হয়। এই কথাটা খ নাম্বারে বলা হয়েছে। আর গ নাম্বারে আমাদের অনুপম এবং বরের যে বৈসাদৃশ্য সেটা হচ্ছে কি ব্যক্তিত্ব। অনুপমের কোনো ব্যক্তিত্ব নাই, কিন্তু উদ্দীপকের বরের ব্যক্তিত্ব আছে, সে কথা বলতে পারে। পারবা না সবাই লিখতে? পারবা এটা? আর ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের ঘটনাটি অপরিচিত গল্পে কোন সামাজিক অসঙ্গতি দিকটি তুলে ধরে? কোন বিষয়টা উদ্দীপকে আর গল্পের মধ্যে কোন বিষয়টি তুলনা করা হয় বলো দেখি, তোমরা পারবা কিনা? গ নাম্বার অ্যান্সারটা সবাই দিবা। ক্লাস থেকে অনেকে চলে গেছো, কারণ তোমাদের ক্লাস দরকার নাই। তো সবাই গ নাম্বারটা বলবা, এটার অ্যান্সার তোমরাই পারবা, যেহেতু সবাই ক্লাস করছো। আশা করি
সবাই পারবা, সবাই গ নাম্বার অ্যান্সারটা দাও দেখি পারো কিনা। উদ্দীপকের সাথে কোন বিষয়টা আমাদের গল্পে অমিল পাওয়া যায় বলো। আল্লাহু আকবার। আফিফা আয়াত, হ্যাঁ সিয়াম বলছে যৌতুক, তারপরে শিহাব বলছে জি পারবো। আচ্ছা সবাই গ নাম্বার অ্যান্সারটা তোমরা দাও নিজেরা নিজেরা, আমি বলার আগে। রিয়াদ বলছে যৌতুক, তারপরে আমাদের কাউসার জালাল ভাই জি স্যার, আচ্ছা জি স্যার কাউসার ভাই। তারপরে আরাফাত বলছে যৌতুক, আমাদের মিনি বলছে যৌতুক, নূর বলছে যৌতুক, আরো দু একজন বলো। তারপরে উম্মে জামিলা সাথী বলছে যৌতুক, কাশফিয়া বলছে যৌতুক। তার মানে সবাই দেখো জামাইয়ের প্রতিবাদ না, এই যে গ নাম্বারের উত্তর হবে জামাইয়ের প্রতিবাদ, আর ঘ নাম্বারের উত্তর হবে হচ্ছে যৌতুক প্রথা। সবাই দেখি খুব ভালো পারো, তার মানে যৌতুক প্রথা নিয়ে তোমরা লিখে দিলে হয়ে যাবে। তাহলে সবাই কি করবা, এই সৃজনশীলটা লিখবা, যেহেতু আজকে 9টায় আর কোনো ক্লাস নাই, তো এই সৃজনশীলটা লিখে রাত 11টার আগে সবাই পোস্ট করবা। কয়টার আগে? 11টার আগে সবাই আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে সবাই পোস্ট করে দিবা, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? বাড়ির কাজটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং এই স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথে একটা ঘোষণা, সেটা হচ্ছে তোমরা রেগুলার বাংলা ক্লাস যেদিন যেদিন আছে, বাংলা ফার্স্ট পেপার ক্লাস শেষে 2টা করে পিডিএফ দিব আমি। কয়টা করে পিডিএফ? 2টা করে পিডিএফ। একটা পিডিএফ ক্লাস যেটা আমরা ক্লাসে পড়তেছি এইটার পিডিএফ পাবা, আরেকটা পিডিএফ পাবা যেটাতে আমাদের যে সাজেশন বা পরীক্ষার যে প্রশ্নগুলো, সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, এমসিকিউ, এই এমসিকিউর জন্য আরেকটা প্রশ্ন পাবা, মানে পিডিএফ পাবা। বাংলা পরীক্ষা, বাংলা ক্লাসে রেগুলার বাংলা ক্লাস শেষে সবাই 2টা করে পিডিএফ সংগ্রহ করে দিবা। কয়টা করে পিডিএফ? 2টা করে পিডিএফ। একটা হচ্ছে ক্লাস যেটা আমরা পড়াবো, ক্লাসে যেটা পড়বো সেটার আলাদা একটা পিডিএফ থাকবে, আর তোমরা বাসায় সাজেশনের জন্য বা পড়ার জন্য একটা পিডিএফ পাবো, মানে ওইখানে সৃজনশীল প্র্যাকটিস থাকবে, এমসিকিউ প্র্যাকটিস থাকবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? তো সবাই 2টা করে পিডিএফ সংগ্রহ করে নিবা। বাংলা ক্লাস যেই দিনই হবে সেই দিনই তোমরা 2টা করে পিডিএফ পাবা, এবং 2টা করে পিডিএফ সবাই লিখে মানে তোমাদের কি বলে এটাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে পড়ে ফেলবা। এটা যেন সবার মনে থাকে। হ্যাঁ, আমাকে বারবার প্রশ্ন করবা না, যখনই আমরা বাংলা ক্লাস করব তখনই আমরা 2টা করে পিডিএফ নিব। হ্যাঁ, আমরা অলরেডি 2টা পিডিএফ দিয়ে দিয়েছি। ক্লাসের একটা পিডিএফ দেওয়া হয়েছে, এটা বাড়ির কাজ করবা। আরেকটা পিডিএফ দেওয়া হয়েছে যেখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন উত্তর সহ দেওয়া থাকবে, এবং তারপরে এমসিকিউ দেওয়া থাকবে, এবং সৃজনশীল প্র্যাকটিস করার জন্য 5 থেকে 10টা করে সৃজনশীল থাকবে বোর্ড প্রশ্ন, যেগুলো তোমরা বাসায় একা একা প্র্যাকটিস করবে। তার মানে তোমরা জাস্ট এই স্লাইডটা পড়লে এবং আমার যে দ্বিতীয় যে পিডিএফ ওইটা পড়লে তোমাদের এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন, বাংলার ফুল পড়া হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? এবং আমি হোয়াটসঅ্যাপে অলরেডি 2টা পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট ক্লাস শেষে ওই 2টা পিডিএফ ডাউনলোড করে ফেলবা। হ্যাঁ, এবং রেকর্ড ক্লাসটা ইনশাআল্লাহ রাত 10:30টার মধ্যে পেয়ে যাবা। সো ক্লাসটা আজকে এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো, যদি প্রশ্ন থাকে বলো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখনই শেষ করে দেব। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবার বলো। তৌহিদুল ওকে স্যার, তারপরে রেকর্ড ক্লাসটা ইউটিউবে দিলে বেশি ভালো হয়। রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, বাট প্রাইভেট করে দেওয়া হচ্ছে। রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে দিলে হচ্ছে সেগুলো প্রাইভেট করে দেওয়া হচ্ছে, যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে তখন পাবলিক করা হবে। আর এখন তোমরা আমাদের ফেসবুক গ্রুপে রেকর্ড ক্লাস দেওয়া হচ্ছে, এবং সেগুলো লিঙ্কও দেওয়া হচ্ছে রেগুলার। সো লিঙ্কে ক্লিক করে তুমি হচ্ছে ফেসবুক থেকে ক্লাসগুলো দেখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আজকে 9টায় কোনো ক্লাস নাই, আজকে একটাই ক্লাস, আজকে শুধু বাংলা ক্লাস। বুঝছো সবাই? শিহাব, কাশফিয়া বুঝতে পারছে, বেলি বুঝতে পারছো, জাকিয়া, মারজানা, তারপর আমাদের ভালো লাগলো না ভাই, আপনারা আমার ভালো লাগে নাই। মাহাদিমো, আপনারা আমার ভালো লাগে না, আপনার ভালো লাগলে আমার ভালো লাগে না আপনার। আজকে সিয়াম, অনুপমের নামের আগে কত সাল? না, মামার এইজ হচ্ছে, অনুপমের যদি 27 হয় তাহলে অনুপমের মামার বয়স 33, অনুপমের বয়স যদি 23 হয় অনুপমের মামার বয়স 29, তাই না? শর্টকাট হিসাব। ঠিক আছে মুকুল, সবাই বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, এবং আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।